মানে লেআউট কিভাবে আপনি বুঝতে পারবেন যে মানে ওকে আমি এই জিনিসটাকে বড় দেখতে চাই কিংবা ছোট দেখতে চাই, বা আমি এই প্রিন্ট করব ওই প্রিন্ট করব, অনেক রকমের প্রিন্ট আছে, অনেক ধরনের জিনিস আছে। এখন আপনি এটা কিভাবে চুজ করবেন? সব থেকে ফান্ডামেন্টাল জায়গা যেটা হয় সেটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ধরনের হচ্ছে বুক বাইন্ডিং এর নিয়ম, তারপর সিগনেচার বানানো, সো মেনি থিংস আর লাইক অ্যাভেলেবল, যেগুলো মানুষজন নানানভাবে গুগল ইউটিউব দেখে শিখতে পারে। বাট সব থেকে ফান ফ্যাক্ট এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আপনি যখন এটা প্রিন্ট করতে যাবেন, আপনি অ্যাকচুয়ালি যে শব্দটা জানেন সেটা ওই প্রিন্টার মহোদয় জানেন না, সেটা ওই ভাইয়া জানেন না। তো ঘটনাটা কি হয়, ধরেন আমি খুব আমার পাশে যদি হোম প্রিন্টার থাকে সেক্ষেত্রেও লিমিটেশনস আছে, আমি চাইলেও বড় প্রিন্ট করতে পারবো না, ডিফারেন্ট প্রিন্ট করতে পারবো না, একরকম প্রিন্ট করতে হয়। তো যেটা হয় আপনাকে ওর লোকাল ভাষায় কথা বলতে হবে। আমি যেটাকে ফ্রেঞ্চ স্টিচ জানি, যেটা দেখতে অসাধারণ, সে ওটাকে জুস বাইন্ডিং করেছে, which is completely different. So এখন আমাদের তো জাইন হচ্ছে এমন একটা জিনিস, যেটা আনুষা বলছিল যে জাইন আসলে ট্রেডিশনাল যে বুক মেকিং এর মেথড বা পদ্ধতি সেটাকেও একভাবে কোশ্চেন করে, যে আপনি যে কোনো কিছু দিয়ে জাইন বানাতে পারেন, কিন্তু একটা বই বানাতে গেলে অনেক এটা কাইন্ড অফ একটা মেটিকুলাস প্ল্যান করতে হয়, এটা হবে ওইটা হবে না, ওইখানে প্রিন্ট কাটবে, এখানে স্লাগ থেকে যাবে। যারা প্রিন্ট করেন রেগুলার হয়তো বা তারা জানেন এই শব্দগুলো কি, ব্লিড এবং স্লাগ কি, এটা এখানকার প্রিন্টাররা জানে না। এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। ওরা এটা চিনে কি ভাই 200টা ছাইরে দিবে, কারণ 200টা ছাইরে দিব মানে কি? তার মানে ও আসলে ওর প্রিন্টারটাকে চিনে না। ধরেন আমি একটা ফটোগ্রাফার, আমি যে ক্যামেরাটা চালাই সেই ক্যামেরাটা আমার একদম স্লাইড অফ হ্যান্ড হয়ে যেতে পারে, আমি জানি চোখ বন্ধ করলে আমার এক্সপ্লোর দিলে ছবি উঠবে। তো এটা হচ্ছে এরকম। তো যিনি প্রিন্ট করেন উনি শুধু কাগজ দিলে আরেক সাইড দিয়ে কাগজ প্রিন্ট হয়ে বাইরে হয়, এটা উনি জানেন। তো আপনি যখন কোনো একটা জিনিস বানাচ্ছেন ওইটা আপনি এত যত্ন করে ডিজাইন করছেন স্ক্রিনে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আসলে ও আপনাকে কোনো মতো একটা জিনিস ধরাই দিতেছে। সো আমি এখানে অনেকগুলো বই নিয়ে আসছি, যেখানে কিছু বই আমি কাজ করছি, কিছু বই আমার না বন্ধুর বই, কিছু বই আরেকজন কমপ্লিটতে পারাইছে কিন্তু আমি হেল্প করছি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ইভেন আপনার লোকাল এরিয়া ওইখানে দেখবেন মা প্রিন্টার্স কিংবা হচ্ছে বাবা মায়ের দোয়া প্রিন্টার্স, আপনি এগুলো ফ্লো করবেন। তাইলে হবে কি, মানে আমি খুব ইনফরমালি কথা বলবো, ঠিক আছে, মানে আনুষার লাইক অনেক ইনফরমেশন দিচ্ছে, তো আমি ওই জিনিসটাকে নিয়ে আর অনেক বেশি মানে ইয়ে করবো না, কারণ ম্যাক্সিমাম জিনিসপত্র কভার করছে। আমি কথা বলবো খুব লোকাল ফেনোমেনা নিয়ে, যে এইখানে প্রিন্টের বাজারে কি হয়। আপনি যখন প্রিন্ট করাতে যান একটা বিয়ের কার্ড আপনি প্রিন্ট করাবেন, আসলে কি হয়? আপনি গেছেন, আপনাকে 100 রকম প্রিন্টের নাম, স্ক্রিন প্রিন্ট করেন, এই প্রিন্ট করেন, ওই প্রিন্ট করেন, এটা করলে ভালো লাগবে, আদৌ থেকে আপনি কি চান এটা কিন্তু ও বুঝতেছে না। সো আমরা আজকে করে নিয়ে একটু কথা বলবো যে আমি জানি যে ইনজেট প্রিন্টার কিংবা লেজার প্রিন্টারে এটা হয়, কিন্তু এটা কি আসলে আমার লাগবো? আমি আসলে যেটা লাগবো আমার সেইটা আমি আসলে কেমনে খুঁজে পাবো, বা সেইটা আমি কেমনে বুঝবো যে এটাই আমার লাগবে? সো অনেক রকমের বাইন্ডিং আছে, অনেক রকমের প্রসেস আছে, অনেক রকমের ডিজাইন আছে, যেটা যাই এখানে আমরা সবথেকে বেশি ওপেন থাকবো। যেমন আমি একটা বই নিয়ে আসছি, এই যে বইটা যদি কেউ খোলেন, এটার মধ্যে কিন্তু কোনো বাইন্ডিং নেই, কিন্তু আমি এটাকে স্টিল নাও বই বলতেছি। এই যে সামনের এটা লাল ফিতের, হ্যাঁ এটা জাস্ট খুলেন করে গেলেন। সো এটাও কিন্তু একটা বই। সো আমি এটাকে বলি স্ক্রল বুক। সো এটা আমারই একটা কাজ, যেটা বেসিক্যালি নেপালের একটা থিয়েটারে করা। সো মানে কাজের প্রসঙ্গটা আলাপ না করি, এটা অনেক লম্বা আলাপ। তো থিয়েটারের বই বলেই এটাও একটা কারণ যে বইটা আসলে স্ক্রল বুক, কারণ থিয়েটারের পর্দাটা কিন্তু দুই সাইড থেকে। সো আপনার যখন একটা লম্বা বই থাকবে, বুক ডাজন্ট নিড টু বি লাইক অলওয়েজ স্টিচড, যে ভাই এটা স্টিচ করতে হবে, এটা বানাইতে হবে, গোল করতে হবে, বড় বড় হইতে হবে, অনেক ভারী হইতে হবে, দেখতে ক্লাসিক্যাল হইতে হবে। ইট ডিপেন্ডস যে আপনি এক্স্যাক্টলি ঠিক যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন ওইখানেই ওই সত্যটা ঢুকায় আছে, যে আপনি আসলে কেমনি এটা খুঁজে পাবেন, যে কোন বাইন্ডিংটা আমার জন্য হবে বা কোন ধরনের মেথডে আমি আসলে এটাকে দেখাবো। সো স্ক্রল বুকটা এটা একটা লম্বা পেপার, যেটার ধরুন প্রিন্টার আলাদা হয়, ডিজাইন করতে হয় আলাদা করে। কিন্তু আমরা আজকে চেষ্টা করব, অনেকগুলো পেপার আছে, আমরা নিজেরা একসাথে সবাই হচ্ছে মানে বাইন্ডিং শেখার, যেটাকে আমরা হচ্ছে বেসিক্যালি চেইন বাইন্ডিং বলে, আমাদের এখানে লোকাল ভাষায়ও এটাকে আসলে জুস বাইন্ডিং বলে। সো আপনি চেইন বাইন্ডিং বা ফ্রেম স্টিচ করলে ওদেরকে কোনো লাভ হবে না, আপনি তাদেরকে যা বলতে হবে যে ভাই আমার খাড়া বাইন্ডিং লাগবে। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তবতা, কারণ প্রেস মার্কেট ইজ অলওয়েজ রাশ। ও 5,000 10,000 ক্লায়েন্টের প্রিন্ট করতেছে, আপনার একটা জাইন ও কখনোই বানাই দিবে না আনলেস আপনি ওনার সাথে অনেকদিন করতেছেন। সো আমাদের দেশে এই কালচারগুলো আছে যে আমরা খুব ইজিলি মানে
আছে না যে গুরু গুরু বলে একটা কথা আছে, তো এখানেও আপনি হচ্ছে প্রত্যেকটা মানে আপনি ইভেন আপনার লোকাল যে প্রিন্টের দোকান বাসার পাশে, উনিও এমন একটা ম্যাজিক জানে যেটা আপনি কোনোদিন কল্পনাই করতে পারেন না, যেটা আপনার কাজের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট। সো আমি যেখান থেকে সবসময় রেগুলার প্রিন্ট করাই, আমি মনে হয় এটা গ্রুপে জানাই দিচ্ছি অলরেডি, অনেকগুলো প্রিন্টারের নাম দিচ্ছি। সো আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। ইভেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের আশেপাশে যে প্রেসের দোকানগুলো আছে সেগুলো খুঁজে বের করা। সো যেটা হয় যে অনেক প্রিন্টারের ধরন অনেক রকম। সো আমরা আজকে প্রথমে একটু ফর্মা জিনিসটা কি, আপনারা যে কোনো প্রেস পাড়াতে গেলে, যে কোনো দোকানে গেলে, যে কোনো বুকলেট প্রিন্ট করতে গেলে আপনাদেরকে একটা জিনিস শুনতে হবে, সেটা হচ্ছে ভাই আপনি কি ফর্মা করে নিয়ে আসছেন? হোয়াট ইজ ফর্মা? ফর্মা জিনিসটা কি? ফর্মা জিনিসটা হচ্ছে সিগনেচার, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিগনেচার। আপনাদের সামনে যে বইগুলো আছে ম্যাক্সিমাম বই দেখবেন অনেকগুলো ছোট 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 অংশকে একসাথে জোড়া দিয়ে একটা বই বাইন্ড করা হয়েছে। সো আমি একটা বই দেখাইতে চাই, বোধোদয় বোধোদয় বই একটা আছে। তো এটাও আমার একটা বই, এটা বেসিক্যালি ফটো পোয়েট্রি। তো এটার মধ্যে কোনো বাইন্ড নেই, এটার মধ্যে কোনো সুতা নেই, এটা আসলে ওপেন। কারণ কবিতা এমন একটা জিনিস যেটা আপনি কারোর কোনোদিন গিলাই দিতে পারবেন, রাইট? এটা যে যেমনি বুঝি। সো এইখানে আপনি চাইলে নিজেও একটা পৃষ্ঠা অ্যাড করে আপনি একটা কবিতা অ্যাড করে এটা পাবেন। সো ইটস ওপেন। এটা এখন লাইন ফটো বুক না, এটা আসলে ডাজন্ট ম্যাটার, এটা আপনি জাস্ট ওপেন, মানে আপনি আপনার মতো করে করতেছেন। সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা ফর্মা, যেটা একটা সিগনেচার আমরা বলতেছি। সো এইখানে কি হয়, ধরেন এটাকে আমরা ভাঁজ করতেছি, ভাঁজ করার কারণে এটা একটা সিগনেচার, কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু একটা শীট অফ পেপার, রাইট? এটার পিছনে যেটা, এটা কিন্তু আপনি জানেন না যে এটাই আছে, কিন্তু এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন প্রিন্টার কাছে যাবেন তখন আপনি আপনার লেআউটটা বানাই নিয়ে গেছেন, ওর প্রিন্টারের ড্রাইভার যে বুকলেট সিস্টেম সেটা যে আপনার বানানো ডিজাইনের সাথে একই রকম, সেটা আপনি কেমনে জানেন? নোবডি নোজ। সো আপনার এই ফ্লেক্সিবিলিটিটা রাখতে হবে যে আমি যে ডিজাইনটা বানাচ্ছি ওই প্রিন্টার কাছে আমি গেলাম, আমি ওর উপরে ভরসা করে রাখলাম, তাহলে হয় না। তাহলে আরেকটা জিনিস যেগুলো আমরা অনেক ছোট ছোট সমস্যা, আমি আজকে অনেক বেশি প্রবলেম নিয়ে কথা বলবো। তাহলে হয় কি, মানে আপনি আসলে আপনি যখন প্রবলেমের মধ্যে দিয়ে যাবেন তখন আপনি অনেকগুলো জিনিস ইজিলি না চাইতেও শিখা পারবেন, যেটা আপনি মানে বুঝবেনই না যে আপনি শিখে ফেলছেন। তো আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পেপার, বেসিক পেপারের আন্ডারস্ট্যান্ডিংটা। আমাদের যখন আমরা লোকাল শপে যাই তখন আপনি যখন বলেন ভাই আমাকে একটা পেপার দেন, ও কিন্তু আপনাকে একটা A4 পেপার দিল, কিন্তু আপনি যখন সেটাকে ভাঁজ করতেছেন তখন সেটা সিগনেচার ফরম্যাটে যাচ্ছে। সো একটা কাগজের 2টা পৃষ্ঠা, রাইট? বা একটা পৃষ্ঠার 2টা পাতা, এই শব্দগুলো নিয়েও অনেক কিন্তু মানে ঝামেলা হয় প্রেস পাড়ায়, যে আপনি কি 2 পাতা প্রিন্ট করাবেন না এক ফরম্যাট প্রিন্ট করাবেন, সামনের পাতাটা থাকবো না পিছের পাতাটা থাকবো না, দেখো সামনে পিছে আপনি কেমনে বুঝবেন, রাইট? আমার বাসার হোম প্রিন্টার হইলে আমি ইজিলি এটা এক্সপেরিমেন্ট করলাম, আজকে একটা দিলাম, ও এটা উল্টা আসছে, ঠিক আছে আপনি এই সাইড থেকে লিখলে সোজা আসবে, কিন্তু ওখানে আপনি এই এক্সপেরিমেন্টটা করতে হবে, প্রথমত আপনাকে সময়টা দেওয়া হবে, এবং আপনি যখন ওই একটা ডিজায়ার্ড প্রিন্ট চান, ওই কোয়ালিটিটা চান, এখানে প্রত্যেকটা বই দেখতে এক একটা ডিফারেন্ট ফিল দেয়, কারণ ওইটার ম্যাটেরিয়ালস, ওইটার প্রিন্ট, ওইটার বাইন্ডিং, ওইটার ধরা, আপনি কেমনে দেখবেন ওইটা পর্যন্ত ডিটারমাইন করে। ধরেন একটা ছোট বই কেন বানানো হয়, ছোট বই জিনিসটা খুবই ইন্টিমেট একটা জিনিস। একটা বড় বই আপনি কখনো ক্যারি করতে পারবেন না সব জায়গায়, কিন্তু একটা ছোট বই আপনি ক্যারি করতে পারেন। সো ওই ডিজাইন ইজ অলসো ম্যাটার্স, যে ওই ফাংশনালিটিটা ওইখানে মাথায় রাখা। সো আপনি যখন ডিজাইন করছেন আপনি অফকোর্স একটা ফাংশনাল জিনিস চান, যেটা আপনার পারপাসটাকে সার্ভ করবে, কিন্তু আপনার প্রিন্টার তো এটা জানে না, তখন আপনার দায়িত্ব হচ্ছে ওর ভাষায় ওকে ওই জিনিসটা বুঝাই দেয়, তাহলে হচ্ছে ও ওর নলেজের সাথে সেটা রেজোনেট করে আপনার জন্য সর্বোচ্চ ভালো জিনিসটা বের করবে। এখন আমার দ্বারা এটা সম্ভব না, কিংবা এখানে 20 জন মিলেও যদি আমরা কোনো কি বলি যে আপনি এটা শিখে নেন, আপনি কেন শিখতেছেন, সে কিন্তু শিখবে না। সে গত 20 বছর ধরে এটা করেই টাকা কামাচ্ছে, রাইট? সো ওর এটা ম্যাটার করে না, এটা আপনার ম্যাটার করে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি দেখি লাইক এটা একটা পেজ, একটা পৃষ্ঠা, কিন্তু এটাকে যখন আমি ভাঁজ করব 1 2 3 and 4, কিন্তু এটার মাঝখানে যখন আমি আবার আরেকটা পেজ দিয়ে দিচ্ছি তখন কিন্তু 2 হয়ে যাচ্ছে এইটা কিন্তু আর 2 থাকতেছে না। সো এইটাকে আসলে ডিজাইনিং বা লেআউটের ভাষায় বলা হয় ইম্পোজিশন, রাইট? সো আপনি কোন ধরনের পৃষ্ঠায় যাবেন, ধরেন এরকম ছোট অনেক প্রিন্টার আছে যেটা ছোট প্রিন্ট করে, রাইট? সো ছোট প্রিন্টার আপনি A4 দিয়ে আপনি কোনো মতো একটা জিনিস বানায় ফেলুন, কিন্তু আপনি এরকম একটা আপনার এখন দেখা মনে হলো না আমি এটা করতে চাই, আমার তো মাথা কাজ করতেছে না, এটা দেখে ভালো লাগছে, আমি এটা করতেই হবে, কেমনে করবো? তখন তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এটা আসলে কই করে, কেমনে করে।
রাইট? সো এইটা আমরা একটু বুঝবো যে যখন আমরা লেআউট বানাবো কিংবা দোকানে কথা বলবো, এই কয়েকটা ভাষা ওদের এখানে চলে। বাংলাদেশের মানুষজন এখন এটা বুঝি যে সিঙ্গেল পেজ উইথ বর্ডার্স। আপনার দোকানে যায় যদি আপনি ব্লিড এন্ড স্লাগ বলেন, এটাও কখনোই বুঝবে না। বলবেন ভাই এটা আবার কি? আপনারা যা বলবেন ভাই 2 সুতা কম বর্ডার আসবে। এখন 2 সুতা কেমনে বুঝবেন আপনি? রাইট? সো এগুলা নিয়ে আমরা আজকে একটু আলাপ করব। সো এইটা হচ্ছে কি বেসিক্যালি ফর্মা, যেটা আমরা প্রেস পাঠায় যখন যাই তখন আমাদেরকে একটা জিনিস বারবার শুনতে হয়, ভাই কয় ফর্মার বই, কয় ফর্মার বই, কয় ফর্মার পেপার। এটাকে যখন আপনি ভাঁজ করতেছেন, এটার একটা নাম্বার তৈরি হয়। সো আপনারা প্রত্যেকে এখন এই কাজটা করবেন, যেগুলো আপনারা বাইন্ড করবেন, আপনারা এরকম 4টা বা 5টা যে কয়টাই হোক আপনি একটা পেপার নেবেন এবং সেটাকে মাঝখান দিয়ে ভাঁজ করে ফেলবেন। রাইট? এভাবে ভাঁজ করবেন। সেটা একটা দুইটাও হইতে পারে, অনেক বেশি এক্সেস পেপার ইয়ে করার দরকার নেই। তারপর সবাই হচ্ছে এই যে 1, এই যে 2, এই যে 3, এগুলো সব লিখবে। সবাই নিজে লিখবে। আচ্ছা, আমার কথা কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এখানে? আলোকে সবাই 2টা পেজ নাও, 2টা পেজ নিয়ে ভাঁজ করে জাস্ট 2টা পেজ। তোমরা যে এরকম জিনিসটা রাখো, মানে সিঙ্গেল সিঙ্গেল করে টাইপ করো, মানে ভাঁজ ভাঁজ হয় সব। বুঝতে পারছো? মাঝখান থেকে ছিঁড়ে ফেলো না, এরকম একটা ব্ল্যাঙ্কেট জ্যাকেট টাইপ সবগুলো এরকম আপনার সাথে 16 পর্যন্ত মিলবে। যারা কম নিছেন তাদের হয়তো বা 12তে কিংবা 11তে মিলে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে, এবার আমি বলি, এটা হচ্ছে 16টা পর্যন্ত হাইয়েস্ট নাম্বার এখানে। রাইট? তারপরে হ্যাঁ, নাম্বার অফ পেজেস। যখন আমি 4টা পাতা নিচ্ছি, মানে 4টা সিঙ্গেল পৃষ্ঠা নিচ্ছি এবং সেটাকে ভাঁজ করতেছি, তারপরে আমি টোটাল সাইড পাচ্ছি 4টা। রাইট? তার মানে 4 4 16। তো 16 হচ্ছে আমাদের লাস্ট পেজ নাম্বার। ঠিক প্রথম পেজ যেটা, ওইটার সাথে লাস্ট পেজটা কানেক্টেড। এটা কি বুঝতে পারছি আমরা? এটা কি আমরা বুঝতে পারছি? তারপরে 2 নাম্বার পেজ যেটা, সেটার সাথে কত নাম্বার পেজ কানেক্টেড? সেকেন্ড লাইন। তো এইটা যদি ম্যাচ হয় তার মানে আপনার ফর্মা জ্ঞান আছে, আপনি বুঝতে পারেন যে কেমনে ফর্মা বানাইতে হয়। এটা কি ম্যাচ করছে? তো এইটা হচ্ছে আমাদের এখানকার মানে লোকাল মার্কেটে চলা ইম্পোজিশন। অ্যাকচুয়ালি ইম্পোজিশন কমপ্লিটলি অন্য একটা জিনিস, যেটা আমাদের এখানে মানুষজন কিছুটা হইলেও বুঝে না। ও ইম্পোজিশন। অলসো আই থিংক আমরা নিজেদের মতন পিডিএফ ও করে দিতে পারো 1 2 3 4 করে, কিন্তু ওদের এই বুদ্ধিটা আছে তো, সো ওরা এটা এবং যারা হচ্ছে মানে আমরা এটা নিয়েও কথা বলবো কি ধরনের প্রিন্টারে আমরা কোন ধরনের জিনিস প্রিন্ট করব। এটা যখন আসবে তখন কারণ হচ্ছে সব মেশিনে আপনি A4 প্রিন্ট করতে পারবেন না। কিছু সময় আমরা মনে হতে পারে আমি একটা 20-30 সাইজের প্রিন্ট করব। তখন আপনি খরচ কমানোর জন্য যেটা করে, প্রেস কি করে, আমাদের যে এতগুলো বই হয়, এই যে এতগুলো বই, ও তো 200-300 বই বানাইছে। তাহলে ও কি 200-300টা A4 সাইজের পেপার কাটছে না, ও হচ্ছে বড় শীটের পেপার কিনছে। বড় শীটের পেপার যখন আপনি ধরেন একটা পেপারের সাইজই হচ্ছে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি, ওইটার মধ্যে একটা ছোট পোর্শন হচ্ছে এটা 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তার মানে 23-36 একটা পেপার থেকে 4-5 ইঞ্চির টুকরা কতগুলো হবে? অনেক কটা, রাইট? তার মানে প্রত্যেক কটায় একটা পেজ হবে। সো ওই পুরো পৃষ্ঠার মধ্যে এই লেআউটটা বসাইতে হয়। তারপর এটাকে আপনি নানানভাবে ভাঁজ করবেন, এক সাইড বা 2 সাইড কাছে দিলে ওইটা বইয়ের ফরম্যাট হয়ে যায়। সো ওই প্রসেসে আমরা যাব না। আমাদের যে হোম প্রিন্টার যেগুলো থাকে বা বেসিক যে প্রিন্টারগুলো থাকে, ওইখানে সবথেকে বেটার কোয়ালিটি কিভাবে বের করা যায়। সো ইম্পোজিশনটাকে আমরা বুঝতে পারছি যে কিভাবে ফর্মা বানাইতে হয়, কারণ এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে 16, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 2। আপনার মাঝখানের পেজটা আমি একটু দেখি। বুঝতে পারছো না? 16 1 15 2 14 3। এই যে ওনার পৃষ্ঠাটা যদি আমরা দেখি, একটা সাইডে হচ্ছে 7 আর একটা সাইড হচ্ছে 8, এই সাইডে 9 এবং এই সাইড হচ্ছে 10। এটা হচ্ছে সব মিড পেজ এভাবেই মিলবে, সবগুলো একটার সাথে একটা মিল থাকে। কিন্তু এর আগের পৃষ্ঠাটা যদি আমরা দেখি, এটা কিন্তু খুব অদ্ভুত। 5 6 11 আর এদিকে 12। সো এই ভুলটার কারণে যেটা হয় কি, আপনি কোনো একটা পৃষ্ঠা বানাইছেন বা কোনো একটা ফর্মা প্রিন্ট করছেন, উপরেরটা আগে চলে আসছে, আগেরটা নিচে চলে গেছে। যেটা সোজা ছিল ওটা বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে নিচেরটার সাথে মিলে গেছে। এটা তো আপনি চান না। সো আপনাকে এই ইম্পোজিশনটা ক্রিয়েট করে নিয়ে যেতে হবে। এটা আমি দিয়ে দিব যাতে খুব ইজিলি আপনারা এটা মাথায় যখন ডিজাইন করবেন তখন যাতে এটা মাথায় থাকে। যেমন আমি যখন করি আমি তো 1 2 3 4 করি, কিন্তু আমার যে প্রিন্টার্সরা আছে ওরা জানে হ্যাঁ, এটা ঠিক করতে হবে, সো ওরা আমার জন্য ঠিক করে দেয়। সো আমি এই জিনিসটা আমার বুদ্ধি
So, এটা হচ্ছে আপনি ধরেন কোথাও ওই প্রিন্টার জানেন না এই পজিশনে, কিন্তু আপনি জানেন, আপনি করে ফেলাইতে পারেন, হ্যাঁ তোমরা করে আপনি নিজে করে ফেলতে পারেন। সো এটা হচ্ছে সবথেকে ভালো বুদ্ধি যারা জাইন বানাবেন কিংবা যারা বই বানাবেন। সিম্পলি জাস্ট 4টা-5টা পেপারকে আগে ভাঁজ করে ফেলবেন, এরপর নাম্বার দিবেন, এরপর ওইটার উপর আপনি যা খুশি আঁকতে থাকেন। আপনার কিন্তু ওই আপসাইড মানে ওইটার অ্যালাইনমেন্ট থেকে শুরু করে কোনো কিছু চেঞ্জ হবে না, পরবর্তীতে আপনার জন্য জিনিসটা কাজ করাটা ইজি। এরপর আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্রেস এবং হচ্ছে হোম প্রিন্টার। হ্যাঁ Does it have to be even number for the format and the imposition? হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন। ধরেন আপনি এখন পেপার নিছেন হচ্ছে 5টা, তাহলে একটা সাইডে হচ্ছে যদি 4টা করে পার্ট থাকে তাহলে কয়টা হয়? 20টা। কিন্তু আপনি পিডিএফ ডিজাইন করছেন 19 পৃষ্ঠা, তাহলে ঘটনা কেমনে বলবে? তাহলে তো হবে না। সো এটাকে সবসময় 4 এর গুণিতকে হিসাব করতে হবে, যেহেতু একটা পৃষ্ঠাকে আপনি 2 ভাঁজ করতেছেন। ওই একটা সেম পৃষ্ঠাকে যদি আপনি আরো 2 ভাঁজ করেন তাহলে কিন্তু এখানে 16টা পৃষ্ঠা হয়ে যাবে। তো এটা হচ্ছে ভাঁজের খেলা কমপ্লিটলি। আপনি যত বড় পৃষ্ঠা তত বেশি ভাঁজ দিবেন, এবং ভাঁজ দেওয়ার সময় আপনি 1 2 3 করে মার্ক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভুল না হয়। সো বিষয়টা হচ্ছে সবসময় 4-এর যেই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে আপনার ফরওয়ার্ড নাম্বার। সেটা যদি না মিলে আপনি একটা খালি পৃষ্ঠা রাখতেই পারেন, ব্ল্যাঙ্ক পেজ হ্যাঁ আপনি একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক পেজ রাখতেই পারেন, কিন্তু প্রিন্টার নিবে না ওই ফাইলটা। সো প্রিন্ট হচ্ছে যখন বুকলেটের ফাইল নেয় তখন ওকে ওই ফরম্যাটটা বুঝাই দিতে হয়, কারণ ও তো প্রি প্রোগ্রাম, ওর মাথায় এটা বলা আছে যে এটা হইলে এটা করতে হবে। ও কিন্তু আমার প্রয়োজন বুঝবে না যে ও অনেক কষ্টে আছে, একটা পৃষ্ঠা বেশি করে দাও, এটা কিন্তু কেউ করে দিবে না। এসব ওরা কেউ পুরো জিনিসটা অফসেট হয়ে যাবে তারপরে। হ্যাঁ। সো এইটা একটা ঘটনা। তো আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বেশি প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বইয়ের সাইজ না বুঝে, বা বইটা মোটা হচ্ছে না ছোট হচ্ছে, ওই সাইজটা না বুঝে আমরা হচ্ছে আমাদের লেআউট বানাই ফেলি। সো তখন একটা প্রবলেম হয়ে যায় যে আমি আমার লেআউট বানিয়ে গেছি, কিন্তু ওই দোকানের এটা আছে আসলে এই ধরনের প্রিন্টারই নেই। তখন ইনস্ট্যান্ট আপনি কি করবেন? সেটা আমি একটা বই আছে, ওখানে লাল কালারের গলাটা রয়ে গেছে। হ্যাঁ, তো এই বইটার মধ্যে, এই বইটা আসলে একটা ফেক বই, এটা একটা ভুয়া বই, ভুল বই। এটার অ্যাকচুয়াল লেআউট আমার কাছে আছে। তো এটা আমি যাকে দিয়েছিলাম সেই প্রিন্টার ভদ্র মহোদয় হচ্ছে মানে উনি আসলে বুকলেট সিনটা বুঝেন নাই, উনি ভুল করে ফেলেছে। এখন আমি কি করছি, পার্স দিয়ে যেগুলো আমি ভাঁজ করছিলাম পেপার, সেগুলো আমি এক সাইড থেকে কেটে দিছি। তো যার কারণে কি হয়েছে, এটা কমপ্লিটলি অন্য একটা সিস্টেম হয়ে গেছে, যেটা কমপ্লিটলি জাস্ট লাইন। কারণ আমার এটা ভুল হয়ে গেছে, কিন্তু এই পেপার অনেক এক্সপেন্সিভ, আমি এটা ফেলতে পারবো, কিন্তু আমাকে এটা কাজে লাগাইতে হবে। সো যেটা আপনার ভুল হয়ে গেছে ওইটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়ে যাবে, যেটা আপনি জানেন না। পরে আমি এই বইটা আমার অনেকগুলো জায়গায় শো হয়েছে, আমি অনেকগুলো মানুষজনকে দেখছি যারা এখানে এটা হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ করে ফেলেছে। সো এটা আমি রিয়েলাইজ করছি যে ওকে, প্রত্যেকটা মানুষ যখন ইন্ডিভিজুয়ালি এই বইটা ধরতেছে, দে আর অলওয়েজ কামিং ইন নিউ সিকোয়েন্স অফ থিংস, যেটা আমার কন্ট্রোলে নেই, রাইট? সো এই একটা ভুল আমাকে কোন একটা জায়গায় দাঁড় করাইছে যে এই বইয়ের কাজ আমি এখন এডিট করতেছি, সিকোয়েন্স করতেছি, কোন ছবিটা আগে কোন ছবিটা পরে, সিকোয়েন্স নিয়ে আমরা একটু কথা বলবো। সো এখন যখন ওপেন ইন্টারপ্রেট হতে থাকে, আমি একদিন একটা বাচ্চাকেও দেখছি যে একটা ফুলের ছবি পাশাপাশি বসাচ্ছে, ওর কাছে এগুলো সিমিলার। আরেকজন অন্য একটা মানুষ সে কমপ্লিটলি নিজের মতো করে ডিল করছে। তো আপনার ছবি আরেকজনের কাছে যত ইন্টারেস্টিং মনে হবে, তখনই আসলে আপনার কাজটা খুবই মানে একটা অন্যরকম একটা ডাইমেনশন দিবে আপনার। সেই আমার কাজের ক্ষেত্রে আমার এডিটিং খুবই ইম্পর্টেন্ট। আমি হয়তো বা প্রিন্টের ঝামেলাটা আমার ক্ষেত্রে হয় না, কারণ আমি এটা নিয়ে জানি। যার ক্ষেত্রে যে জানে না তার ক্ষেত্রে ওইটাও মোকাবেলা করতে হবে, এটাও মোকাবেলা করতে হবে। তো যখন আপনার ভুল হয়ে গেছে, ওইটা নিয়ে বেশি ভুল করার দরকার নাই, আরো নতুন করে কিছু করতে যায়। আর বরং যেটা হয়েছে সেটাকে সিম্পলিফাই করা, জাস্ট এটা ভুল হয়ে গেছে, ওকে এক সাইড কেটে দিলাম, তাহলে সব সিঙ্গেল শিট হয়ে গেল। এটাই ভুল। এটা অনেক নাইস একটা ফরম্যাট। কেউ যদি ফটোগ্রাফস করতে চাও তাহলে দ্যাট ইজ অলসো ট্রান্সফারেবল টু দেন, ওই ফটোগ্রাফগুলো পোস্টারের মতো ইউজ করতে পারবে। তারপর আরেকটা জিনিস যেটা হয় মানে স্পেশালি বাইন্ডিং এর ক্ষেত্রে, বাইন্ডিং ইজ নট জাস্ট লাইক বুক বাইন্ডিং। বাইন্ডিং এর ক্ষেত্রে 2-3টা পার্ট আছে, একটা হচ্ছে কাভার বাইন্ডিং, আর একটা হচ্ছে ইটসেলফ যে বই ওইটার বাইন্ডিং। সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। সো আমরা ওই অ্যানাটমিক্যাল জায়গাগুলো দেখবো, কিন্তু মেইন জিনিস হচ্ছে প্রিন্ট। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এটা অলওয়েজ যে আপনি যা ডিজাইন করতেছেন, আপনি যদি প্রিন্টারকে না বুঝে ডিজাইন করেন, ওইটা কোনোদিন সেন্স মেক করবে না আনলেস আপনি এটা স্ক্রিনে দেখতেছেন। ধরেন আমি একটা পোস্টার বানাইলাম, রাইট? পোস্টারটা আমি এমন একটা পদ্ধতিতে বানাইছি যেটা আসলে মোনো কালারে প্রিন্ট করতে হবে বা হাফ টোন প্রিন্ট করতে হবে। এখন এইটার ডিজাইনটা হাফ টোনের মতো, বা আমি এটাকে এই ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি, এই ধরনের পেপারে দিতে চাই। আমি খুব সুন্দর অসাধারণ একটা পেপার কিনে নিয়ে এসেছি, আমি হয়তো কোথাও ঘুরতে গেছি, এখানে আমাকে আমার এক বন্ধু পেপার দিছে, কিন্তু আমি গিয়ে দেখলাম ওই দোকানে আসলে ওই প্রিন্টারে ওই কাগজে প্রিন্টই হয় না। তাহলে আপনার ওই
ভালো এত অসাধারণ প্রিয় পেপারটা নাই হয়ে গেল, রাইট? কিন্তু ওইটাকে আপনি অন্য জায়গায় কাটবেন, ওইটা দিয়ে আপনি কাভার বানাবেন যেটা হ্যান্ড ড্রয়িং করা কিছু একটা, বা আপনি কোনো জিনিসকে ফেলবেন না, দিস ইজ লাইফ। সো আপনি প্রত্যেকটা জায়গায় ওপেন থাকবেন। ওকে, আপনি একদিন কোনো একটা মার্কেটে গেছেন যেখানে প্রিন্ট হচ্ছে না, ওকে তাহলে কি প্রিন্ট করা যেতে পারে আপনাদের এখানে, আপনি ওইটা দিয়েই ট্রাই করুন। দেখবেন যে এমন একটা জিনিস আসছে যেটা আসলে বই না, এটা কি, এটা আপনি নিজেও বুঝতেছেন না, কিন্তু এটা সামহাউ সেন্স মেক করতেছে বড় কিছু একটা। সেটা হয়তো বই জাস্ট স্ক্যাটারনেসের কারণে, অথবা হয়তো কোনো একটা জিনিস ইন্টারেস্টিং হয়ে গেছে, কোনো জায়গা থেকে একটা দাগ চলে আসছে বা কালি ছেড়ে দিচ্ছে, পুরো কাগজ ভিজে গেছে। সো এরকম আনসার্টেনিটি জিনিসটা, জাইন হচ্ছে ইটস অল অ্যাবাউট আনসার্টেনিটি। আপনি কতটা আনসার্টেনিটিকে এমব্রেস করতেছেন। আপনি প্রিন্ট করতে গেছেন, সেম ভুল করে ফেলছেন। বাইন্ডার কাছে গেছেন, ও হয়তো বা 2টা পৃষ্ঠা জোড়া লাগাই ফেলছে ভুলে, এখন এটা ছুরি দিয়ে কাটা করতে হবে, কিছু করার নেই। ছোটবেলায় আমরা প্রাথমিক বাংলা বই পাইতাম না, যেখানে মাঝখানে কোনো একটা পৃষ্ঠা কাটা ফেলা লাগতো। সেই ঘটনা কেন হইতো? এটা হচ্ছে প্রিন্টারের ভুল। প্রিন্টার হচ্ছে পেপারটাকে ঠিক মতো কাটে না। সো কাটিং, প্রিন্টিং, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আপনি যা কিছুই বানাইতে চান না কেন, এই যে এখানে একজন হচ্ছে একটা ডুডল করতেছে, বা ও হচ্ছে একটা ইয়ে বানাইছিলেন আপনি, যেটা হাত দিয়ে ঘুরানো যায়, এটা সবাইকে দেখায়, Right. ভিডিও গঠনের এটা। সো এটা কিন্তু হাতে বানানো জিনিস। যেমন এটাও কিন্তু প্রিন্ট মানে বাইন্ডিং করে নাই, but হ্যাঁ, এটা একটা জিন। এটা একটা লার্জ Just folds. পেপার ফোল্ড করছে। তো তোমরা অরিগামিও করতে পারো, সোয়ান গান, এটা। অনেক কিছুই করা যাবে। So, এটার আমার কাছে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে, যে আমি এখান থেকে, মানে আমিও শিখতেছি এখান থেকে, যে আমি কিছুক্ষণ আগে তুমি দেখতেছিলাম দুনিয়া আসলে ঠিক বুঝতেছে না, পুরো সেটটা তো কাটতে হবে, এটা কি করা যায়। তখন আমি বললাম যে এরকম। So, এগুলো হচ্ছে একটা ফাইন্ডিং। এরকমও বই এক্সিস্ট করে, মানে অসাধারণ ফটোগ্রাফারের কাজ, যার বইয়ে 2টা পৃষ্ঠা উল্টানো যায় না, পুরো বইটাই একই রকম। ও ইন্টেনশনালি এই জিনিসটা করছে, যে আপনাকে ছবিটা দেখতেই হবে, এরকম করে দেখতে হবে, কারণ ওর কাজটা যে ভিউ অ্যাঙ্গেল, কাজটার যে পার্সপেক্টিভ, ওইটা আসলে দেখতে হবে এরকম। ধরেন আমরা কি করি, আমরা যখন অনেক শীত হয় বা অনেক বর্ষার মধ্যে যখন আমরা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, তখন কিন্তু কাঁথার মধ্যে আমরা ফোন চালাতে থাকি। সো আমাদের একটা পয়সা কিন্তু হয়, রাইট? সো জাইন হচ্ছে এরকম একটা জিনিস। আপনি যখন কোনো একটা আইডিয়া নিয়ে আসছেন, ওই আইডিয়াটার একটা প্রপার পয়সার দরকার হয়, যে ওটা কি স্ক্রল হবে, না ওটা বাইন্ডিং হবে, সুতা দিয়ে করবো না গ্লু দিয়ে। সো এই ডিসিশনগুলো আমরা অনেক ভাবতে থাকি, আমরা অনেক স্ট্যান্ডার্ডাইজ করে ফেলি, যে ওকে বুক বাইন্ডিং মানে হচ্ছে যে ভাই সুতা লাগবে, বল লাগবে, বোন ফুল লাগবে, অনেক ফ্যান্সি জিনিসপত্র লাগবে। ট্রাস্ট মি ভাই, 50 টাকা দিয়ে বুক বাইন্ডিং হয়। আমি আজকে সকালবেলা করে আসছি, সিরিয়াসলি। আপনাকে কোনো কিছুই লাগবে না, সুই সুতা, আপনার আম্মার যে সুই সুতা আছে এখান থেকে বাইর করে আপনি করুন, দ্যাট ইজ ইউর বেসিক। সো প্রিন্টিং, আমরা একটু প্রিন্ট নিয়ে কথা বলবো। সো আমরা যখন নানান প্রেস পাড়ায় যাব, প্রেস পাড়া খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, ওইখানে আপনি শুধুমাত্র প্রিন্ট না, অনেকগুলো সার্ভিসই পাবেন। সো প্রিন্টারের ক্ষেত্রে সবথেকে কমন এবং সবথেকে ইফেক্টিভ এবং এট দ্য সেম টাইম খুবই লো বাজেট, জাইন যদি আসলে অ্যান্সার আনসার একটা বইয়ের মতো 5000 টাকা দাম হয়, তাহলে ওটা আসলে জাইন নেই, রাইট? জাইন হইতে হবে গিয়ে ওই যে 5 টাকা 10 টাকায় কিনতে পাওয়া যায়। ছোটবেলায় আমাদের এখানে হচ্ছে গিয়ে ওই মিনা প্রকাশনীর গাইড বই পাওয়া যেত, রাইট? হ্যাঁ, ওইটার দাম ছিল হচ্ছে 23 টাকা 27 পয়সা আমরা যখন কিনতাম। সো এটা খুবই উইয়ার্ড একটা জিনিস, এবং এটার কাগজটা আসলে এমন একটা কাগজ, যেটা আমরা বলতাম নিউজ প্রিন্ট। ওইটা হচ্ছে জাইন, ওইটা আমাদের রুটস। এবং ওইখানে যে হচ্ছে ডিজাইনগুলো থাকতো, ওইখানে অলওয়েজ মনোপ্যালেটে কাজ করতে হবে। এমন এমন অদ্ভুত অদ্ভুত ব্রেন আসতো, যেটা আপনি চাইলেও কোনোদিন ডিজিটালি পাবেন না, এটা অলওয়েজ ম্যানুয়াল প্রসেসে। এন্ড দ্যাট ইজ সবথেকে বেশি ফ্যাসিনেটিং জিনিস, যে আপনি একটা ম্যাচের বক্স দেখছেন না, আপনারা এখানে দেবাশিস চক্রবর্তীকে চিনেন কারা কারা, রাইট? সো ওনার যে পোস্টার, এইসব ইন্সপিরেশন কোত্থেকে আসে? আপনি পুরান আমলের বিড়ির প্যাকেট দেখেন এখানে, আপনি ম্যাচের প্যাকেট দেখেন ডলফিন, ঠিক আছে, তারপর স্যামন, তারপরে আমাদের এখানে হচ্ছে গিয়ে আপনার ছোটবেলায় সন্দেশ পাওয়া যেত, যেটার কাভারের মধ্যে জরিপ লাগানো যেত লালের মধ্যে ছোটবেলায়, যেটা একটা চকলেটের মতো, 1 টাকায় 4টা বা 3টা পাওয়া যেত, কিন্তু এক সাইড জরির মতো। এগুলা হচ্ছে আপনার জাইনের ম্যাটেরিয়াল, যেটা অ্যাকচুয়ালি এখানে অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা হচ্ছে গিয়ে মানে টু মাচ চিন্তা করতে করতে আমরা অনেক মডার্নাইজ হয়ে যেতেছি, কিন্তু আমাদের আশেপাশে আলট্রা মডার্ন জিনিসপত্র ঘুরে বেড়ায়, যেগুলো আমরা বুঝি না। এটা খুবই সত্যি কথা। সো অফসেট প্রিন্টিং গুলো একটা প্রিন্ট হয়, যেটা আমরা বললাম যে অনেক বড় কাগজ থেকে যেটা প্রিন্ট হয়, লাইক 20-30 সাইজের এত বড় একটা কাগজ, ওইটার মধ্যে আপনি একটা বই 1 কাগজে হয়ে গেছে। এরকম একটা বই জাস্ট 4টা কাগজে হয়ে যায়, কারণ এটা ভাঁজ করতে করতে ছোট হয়ে গেছে। সো অফসেট প্রিন্ট হচ্ছে এরকম, যারা ম্যাস প্রিন্ট করে বা যারা কমার্শিয়াল প্রিন্ট করে, ধরেন আপনি কোনো একটা এরকম 1 পাতার একটা, এখান থেকেই বোধহয় কোনো একটা ক্যালেন্ডার আমি দেখছিলাম, প্রথম দিন আসছিল না, আমি কোনো ছবি টুবি নিয়ে, আমি এখানে আজকে গল্প করতে আসছি, রাইট? ইটস লাইক দ্যাট। আর এখানে একজন একটা ক্যালেন্ডার নিয়ে আসছিল, আমার এক বন্ধু নিয়ে গেছিল বাসায়, আমি দেখলাম যে ও আসলে ক্যালেন্ডারটা এত বড় একটা ক্যালেন্ডার, এখন এটা আপনি 100 কপি বানাতে গেলে আপনার থেকে একটা কপির দামই নিবে 100 টাকা করে। সেটা কি বানানো সম্ভব? আপনার বাজেটই তো এত টাকা না। সো ম্যাচ প্রিন্টে যখন আপনি যাবেন, যত বেশি প্রিন্ট করাবেন তত খরচ কমবে, এটাই হচ্ছে সিন।
প্রেস মার্কেট। আর আপনি যদি একটা বই প্রিন্ট করাতে চান আপনার 700-800 টাকা খরচা হয়ে যাবে। কিন্তু আমি যখন এরকম করে একটা বই প্রিন্ট করাচ্ছি, ইটস ভেরি ফ্যান্সি পেপার, ভেরি ফ্যান্সি বুক, বাট এটা বানাইতে খরচা হচ্ছে মাত্র 700 টাকা, উইথ ফ্যাব্রিক, বাইন্ডিং, এভরিথিং। আমি নিজে কোনোটাই করিনি, আমি একজনকে দিয়ে করেছি, একটা করতে সাহায্য জাস্ট একটা বই বানাইতে 700 টাকা। সো এরকম আর কি, মানে আপনি প্রত্যেকটা রিসোর্স যখন আপনি নিজের মতো করে খুঁজে বের করবেন তখন এরকম এটা হবে। অফসেট প্রিন্টিং এর ক্ষেত্রে যেটা হয়, এটা অফসেটে বানানো না, কারণ অফসেটে গেলে প্রত্যেকটা প্রিন্টিং এর জন্য বা প্রত্যেকটা সাইডের জন্য 4টা করে প্লেট লাগে। আমরা প্রাইমারি কালার যেরকম করছি RGB, সেরকম প্রিন্টারের কালার আছে CMYK। সো 4টা কালারের জন্য 4টা প্লেট লাগে, যে 4টার রং একটার উপর আরেকটা পরে পুরো ছবিটা দেয়। তো লাইক আমি যদি বলি তো এই বইটা, সেটা আমার যে বইটা ভুল হয়েছে সেটারই আসলে অরিজিনাল যেটা ভার্সন ছিল। So, আমি একটু টপিক নিয়েও কথা বলবো। আনুষা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলতেছিল, যেটা আমার মাথায় করে ট্রিগার করছে, যে এইভাবে আসলে ইন্টারেস্টিং আইডিয়া বের করা যায়। এটা হচ্ছে আমি অনেকবার নেপাল গেছি 2-3 বার। সো আমি প্রত্যেকবার একটা জায়গাতেই ছিলাম। সো আমি এখানে কন্টিনিউয়াস গান গাইতে থাকতাম, মানে গুনগুন করতাম, আমরা যেটা হামিং বলি। সো আপনি যখন গুনগুন করতে থাকেন কিংবা গাড়ির মধ্যে বসে আছেন, দেখবেন তার একটা সাথে এরকম একটা ঝুলে যাচ্ছে বা মিলে যাচ্ছে, অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র হইতে আছে। তো এরকম একটা মানে অবচেতন মনের গল্প থেকে এটা আসলে বানানো। তো এটা ছিল এরকম খুবই ছোট্ট একটা বইয়ের ডিজাইন, জাস্ট যেটা আমরা দেখলাম এই বইটার ডিজাইন, কিন্তু এটা আমার ভুল হয়ে গেছে। সো এইটাকে যখন আমি নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু 92টা পেজ লেখা, রাইট? এটাকে আপনারা দেখতেছেন, এখানে 92টা পেজের সংখ্যা। সো 4 দিয়ে 92 কে যদি আমি মানে ভাগ করি তাহলে কয়টা পেজ আসে? 23টা। তার মানে আমার এই বইটা বানাইতে গেলে সিঙ্গেল শীট পৃষ্ঠা লাগবে কয়টা? 23টা, যেটা 4টা করে ডিফারেন্ট সাইড আছে, 1 2 3 4, 23টা পৃষ্ঠা লাগছে। তার মানে 23টা ছোট A4 পৃষ্ঠায় একটা বই হয়ে যায়। এটা এতটা এক্সপেন্সিভ কোনো কিছু না, বাট এই সিস্টেমটা বুঝলে আপনি আপনার কস্ট আরো কমাই নিয়ে আসতে পারবেন। ধরেন আমি আপনাদেরকে যে পেজটা দিচ্ছি, এখানে অনেকগুলো পেপার ছিল, এটা হচ্ছে অল ইন রেগুলার নামের একটা পেপার। আমরা পেপারও বুঝতে হবে, আপনি যেই মেশিনে প্রিন্ট করবেন ওইটার সাথে পেপারটাও খুব ইম্পর্টেন্ট। ধরেন আমরা যখন অফসেট প্রেসের কথা বলতেছি, এখানে আপনি যে কোনো ধরনের পেপারই মোটামুটি ইউজ করতে পারবেন। লাইক এখানে যে আমরা রেগুলার প্রিন্টের জন্য যেসব পেপার ইউজ করি, এই ধরনের 80 GSM কিংবা 100 GSM এর পেপারগুলো আপনি প্রেসে ইউজ করতে পারবেন। বাট ধরেন আপনি এখন একটু ভালো প্রিন্ট চান, লাইক আপনি এমন একটা প্রিন্ট চান যেটা মিউজিয়াম কোয়ালিটি, কিন্তু সেটা বইয়েই থাকবে, বা এমন একটা ফ্যান্সি বুক বানাতে চান যে বইটার মধ্যে ভালো প্রিন্ট লাগবে, যেটার ইমেজটা শুড বি লাইক ভেরি শার্প, ভেরি কালার অ্যাকুরেটেড এরকম, তখন আপনি ইনজেক্ট প্রিন্টারে যাবেন, যেটা মূলত ফটো প্রিন্ট আমরা যেগুলো করি। সো ইনজেক্ট প্রিন্টারের একটা সাইজ থাকে এবং ডিফারেন্ট পেপার থাকে। সো এই পেপার আপনার যে কাজ সেটার সাথে সবকিছু মিল রেখে আপনি যেটা ডিসাইড করবেন ওই মেশিনে আপনি ইনজেক্ট প্রিন্ট করবেন। সেম হচ্ছে লেজার, যেটা আমাদের জন্য সবথেকে বেশি হেল্পফুল। লেজার প্রিন্টের খরচা সবথেকে কম এবং সবথেকে ইফেক্টিভ, যেটা দিয়ে ইজিলি খুব বানানো যায়। বেসিক্যালি হোম প্রিন্টার যেগুলো থাকে বা আমাদের অফিসে যেগুলো স্ক্যানের জন্য থাকে, কিংবা ফটোকপি মেশিন, যারা ব্ল্যাক এন্ড হোয়াইটে ছবি তোলেন, অনেকেই আমরা থাকি না যে আমাদের অনেক ব্ল্যাক এন্ড হোয়াইট ভালো লাগে, তাদের জন্য একটা টিপস, যাদের ফটোকপি মেশিনের দোকান আছে আশেপাশে, ফটোকপি মেশিন থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিবেন। আপনি ইনজেক্ট মেশিনে এত সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট পাবেন না। এটা হচ্ছে আমার ফাইন্ডিংস। তো জাস্ট চিপে 5 টাকার একটা প্রিন্ট লুকস লাইক 1000 টাকার প্রিন্ট। সো দ্যাট ম্যাটেরিয়ালস চেঞ্জ দ্য গেম। আপনি কোন ম্যাটেরিয়াল ইউজ করতেছেন ওইটাই ডিটারমাইন করতেছে আপনার প্রোডাক্টটা আসলে মানুষের সাথে কেমন অ্যাটাচ করবে। আর তোমরা যদি নিজেরা প্রিন্ট করতে চাও, আমি জাস্ট বলবো যে ওই 16:1 15:2 এটা দেখাই দিছে, আমি জাস্ট বলবো যে তোমরা এ সাইজ পেজে তোমরা ফরম্যাট করো জিনিসটা, বা প্রথমে যেভাবে কাগজটা কাটো, কেটে তোমরা 1 2 3 4 লেখো, 1 2 3 4 লিখে তোমরা খুলে তোমরা দেখো, তাহলে একটা শিটে তোমরা ধরো 4টা ছবি দিয়ে দিলা, তারপর ওই নিয়ে তোমার হাতে কেটে মানে সামনে পিছনে করে নিলা, দেখলা যে মানে লাইক 1 2 3 4 লিখে তোমরা খুলে তোমরা দেখো কেমন হবে, তারপর ওটা তোমার A4 সাইজ প্রিন্ট করলা, তারপর হাতেই তোমরা করে নিলা। এটা তোমাদের সবচেয়ে ইকোনমিক্যালি সবচেয়ে ইজি। তো আরেকটা জিনিস, এই সেম জিনিসটাও আপনি করতে পারেন। আপনি জাস্ট A3 কিংবা A4 এর একটা শেপ পেপার কিনে ফেলবেন, ওইটাকে আপনি কেটে কুটে এক্সপেরিমেন্ট করতে থাকেন বাসায়। 4টা-5টা সিন বুঝা গেছেন, এরপর আপনি ঠিকই প্রিন্টার দোকানে গেছেন, মানে ও আপনার চোখ দেখলেই বুঝে যাবে যে আপনি কি চান। প্রিন্টাররা লিটারালি এরকম, ওর হাতে খুব বেশি সময় নেয়, ও আপনাকে জিজ্ঞেস করবে। ধরেন আপনি কোনো একটা র্যান্ডম দোকানে গেছেন যে আমি এই লাইনটা প্রিন্ট করতে চাই, ও আপনাকে বললো আপনি কি ফরমাল প্রিন্ট করবেন, আপনি বলছেন না ভাই আমি এটা নিয়ে আসছি, ও বুঝবে না এটা। ওকে পারলে আমি কয়েকটা জাস্ট একটা স্যাম্পল কেন, একটা স্যাম্পল দেখাইলেই ও বুঝবে যে কেমনে কি চাই আমি, তারপর একটা যেমন এগুলো আমি শেয়ার করে দিব। এটা হচ্ছে আপনার জাস্ট সিম্পল একটা পিডিএফ, আপনি এখানে আপলোড করলে এটাকে বইয়ের মতো দেখায়। এখন আপনি তোকে
বুঝিয়ে বলতে পারতেছেন না যে ভাই একের পিছে কিন্তু 16টাই থাকতে হবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ওইটা বুঝবেন। আপনি যখন ওকে এটা দেখাবেন ও বলবে যে ও আপনি তো আসছেন হচ্ছে যে আপনার তো খারাপ বাইন্ডিং লাগবে, আপনার তো এটা হবে না। এখন ও এটা আপনাকে বলে দিবে, সো জাস্ট ওকে ওর মতো করে জিনিসটা বোঝাতে হবে। তো এই তিনটা প্রিন্টিং প্রসেসে আমরা যে কোনো একটাতেই যেতে পারি। ইভেন ওল্ড প্রেস যেগুলো লেটার প্রেস থাকতো, কারো কি কোনো আইডিয়া আছে লেটার প্রেস নিয়ে? আই গেস আপনার থাকতে পারে, হ্যাঁ, কারণ কি কোনো আইডিয়া আছে হোয়াট ইজ লেটার প্রেস? সো লেটার প্রেস যে প্রিন্টিং এগুলোও কিন্তু এখনো বাংলাদেশে এক্সিস্ট করে, হুইচ ইজ ভেরি রেয়ার। হ্যাঁ, যেটা নিউজ পেপার প্রিন্ট হয় আমাদের পুরোনো আমলে, ওই যে সংগ্রাম পত্রিকা মুক্তিযুদ্ধের আমলে এত মোটা মোটা ফন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, আরামবাগের যে ইয়েটা এরকম সেম। তারপর হচ্ছে ওই যে এই জানোয়ারদের হত্যা করতে হবে এরকম একটা পোস্টার ছিল, যে পোস্টারের যে ফন্ট। সো এই ধরনের লেটার প্রেস আপনি ইজিলি কাউন্সিল জমা পাবেন। ইভেন ইউ ক্যান মেক ইউর ওন ফন্টস এন্ড মেক ইউর ওন লেটার প্রেস। Also, that's a thing. যে সবাই মানে everybody can make anything new. You can make your own ওন fonts. ফন্টস, কারণ আপনার হাতের লেখা যেটা আমি এগুলো দিয়ে দিব এই রিসোর্সগুলো, সো এই জন্য আমি দেখাচ্ছি না। আমার কাছে মনে হয় যে এই কনসেপ্টটা বোঝাটা জরুরি, কোনটার পর কোনটা আমাকে বলতে করতে হয়। কারণ আমি যখন ডিজাইন করতেছি তখন আমাকে এটাও ভাবতে হয় যে ওকে ওর মেশিনে কিন্তু এর থেকে বড় প্রিন্ট যায় না, সো আমাকে এই ছোটটার মধ্যেই যা করার করতে হবে। দ্যাট ইজ মাই লিমিটেশনস। যা করার এটার মধ্যেই করতে হবে, কারণ আমার টাকাও নেই, ম্যাটেরিয়ালও নেই, আমাকে এটা দিয়েই বানাইতে হবে এবং এটা দিয়ে সব থেকে বেস্টটা আমি বের করব। এটা হচ্ছে আমার টার্গেট। সো আমি যত ছোট এটাকে করা যায়। সেকেন্ড জিনিস হচ্ছে লেটার প্রেসের যেটা বা ফন্ট মেকিং এর যেটা, আপনি আপনার নিজের হ্যান্ড রাইটিং দিয়ে ফন্ট বানাই ফেলতে পারবেন। জাস্ট একটা শীট ডাউনলোড করা যায়, গুগল এরকম অনেক ওয়েবসাইট থেকে আপনার রাইটিংটা জাস্ট ABCD সব লিখবেন, বড় হাতের ছোট হাতের, স্ক্যান করে দিবেন, ও আপনাকে একটা ODF ফাইল কিংবা হচ্ছে PDF ফাইল দিয়ে দিবে। আপনি জাস্ট ফন্টটা ইনস্টল করে আপনি টাইপ করবেন আপনার হাতের লেখা, ওইটা আরো মোর প্লেফুল, ভেরি ইজি, রাইট? সো এইটা গেল হচ্ছে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে সব থেকে বেশি ক্রুশিয়াল জায়গা ডিজাইন টেকনিক। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন হোয়াট এভার, জাস্ট আস্ক মি এনিথিং। অথবা কি কোনো প্রশ্ন আছে যে আমি যেই জিনিসগুলো বলছি, কারণ আমি তেমন কোনো কিছু দেখাইতে পছন্দ করি না। কারণ কোনো কিছু দরকার হইলে লাইক ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু গো থ্রু পেজেস, দেন ইউ উইল ফাইন্ড ইট। দেখুন এটা যদি আমি দেখাই, আপনি এখানে বসে সবগুলো জিনিস পড়লে এটা আপনার জন্য বোরিং। হ্যাঁ, হ্যাঁ। বরং জিনিসটা গল্পের মতো হোক, যে ওকে গাউসুল আজম কেমনে যেতে হবে, আমি আপনার সাথে এটা নিয়ে আলাপ করছি, এটা ইন্টারেস্টিং। আমরা কোন সফটওয়্যার ব্যবহার করব? লাইক হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস। ওকে, যেটা হচ্ছে গত ওয়ার্কশপ যেটা অনুষা নিচ্ছিল, সেখানে ও কিছু জিনিস দেখাইছিল যে কিভাবে হচ্ছে আমি PDF এক্সপোর্ট দিব, কিভাবে এটা করব। সো ইউজুয়ালি যারা প্রেসে প্রিন্ট করতেছেন, যারা অফসেট মেশিনে প্রিন্ট করেন, মানে ম্যানুয়াল মেশিন যেটা, সেখানে আপনি PDF, ইলাস্ট্রেটর ফাইল, ক্যানভা ফাইল যে কোনো কিছু নিয়ে যান, ও ওইটাকে কনভার্ট করে বানাই দেবে। বাট সবথেকে ইজি এবং সবথেকে সেফ হচ্ছে PDF ক্যারি করা। আর আপনার সাথে যদি ল্যাপটপ থাকে, সম্ভবত যদি সেটা ইনডিজাইন কিংবা ইলাস্ট্রেটর হয়, সেখানে ওই যেগুলো ডিফল্ট ফাইল সিস্টেম থাকে সেগুলো ক্যারি করা, যাতে আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু চেঞ্জ করে ওর প্রয়োজন মতো কিংবা প্রিন্টারের প্রয়োজন মতো ওই সাইজ কিংবা লেআউটটা চেঞ্জ করতে হ্যাঁ, ল্যাপটপ নিয়ে যাবে PDF। হ্যাঁ। আর তোমরা যদি ডিজাইন না পারো, ইজি ভাবে বলে দেই, এই ধরো তোমরা ডিসাইড করলে যে এই ফর সাইজ পেপার, তোমরা ওয়ার্ডও ইউজ করতে পারো। লাইক আই থিংক একটা সবাই বলে যে আমার সবচেয়ে হাই দামি দিয়ে টেকনিক্যাল জিনিসপত্র করতে হবে। নো, লাইক এটা তোমরা কাগজগুলো যদি হাতে নিয়ে যাও, স্যাম্পল বানায়, সে তোমাকে এটা স্ক্যান করে সে তোমাকে PDF বানাই দিতে পারবে, বুঝছো? বাট একটা স্যাম্পল বানাও আগে। I have a quick follow. What about Google Word and some online? You use Google Slides, use Canva, just make one. আমি বলবো যে নিজে হাতে বানাই একটা জিনিস। আমি করেই ধরো লাইক আমি বুঝতে পারতেছি না 61, 15 তখন আমি যে সিম্পলি কাগজ বানাই, আমি গ্লু করেও নিয়ে গেছি অনেক সময়। আমি ফেভিস্টিক দিয়ে গ্লু করে নিয়ে আমি দোকানে নিয়ে গেছি, ওরা আমাকে জিনিসটা স্ক্যান করে দিয়ে ওরা ফরম্যাট করে তোমাদের জাস্ট হাতে বানাও, খেলাধুলা করতে কিছু একটা হাতে বানাও। এটা আমার একটা টার্গেট করে অভ্যাস ছিল, যেটা হচ্ছে আমার অনেক মানে এটা হচ্ছে মানে দোকানের যে ওষুধ কোম্পানির যে প্যাড খাতা আছে না, যেটা স্পাইরাল প্যাড থাকে, এগুলো হচ্ছে 50 টাকা 100 টাকা কিনতে পাওয়া যায় রাস্তার পাশে। এটা আপনি কিনবেন প্ল্যান, এরপর আপনি ছোট ছোট ছবি প্রিন্ট করবেন, এটা পেস্টিং করে, এটাই আপনার আসলে বই। আপনার কেন এক্সট্রা প্যারা খেতে হবে? সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে চিপ, রাইট? আপনি জাস্ট একটা ব্ল্যাঙ্ক খাতা কিনবেন, ওর মধ্যে ছোট ছোট পৃষ্ঠা মাথায় দেবেন, এরপর যদি আপনার মনে আপনি ড্রয়িং করেন, কাউকে চিঠি লিখবেন, কাউকে প্রিন্ট করতে, সব লাগে, এটাই ইজি, রাইট? আপনি জাস্ট ফ্রি ফ্লো। আপনি যদি মনে করেন যে আমার এটাকে এমনি বানাইতে হচ্ছে, তার মানে শেষ, তার মানে আপনি ওইখানে একটা জায়গায় স্টাক হয়ে গেছেন এবং পরবর্তীতে ওই জাস্ট ছোট্ট একটা ঝামেলার জন্য আপনাকে অনেকগুলা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে, জাস্ট বিকজ অফ প্রিন্টার। কারণ আমরা ডিজিটাল ফাইল যা রেডি করছি, সেটা প্রিন্টার বুঝে না, প্রিন্টারের কমান্ডই কমপ্লিটলি আলাদা। সো এইটা হচ্ছে ইনডিজাইন,
যেখানে আমি যখন ডিজাইন করবো তখন আমি 1 2 3 4 করেই করবো বসানোর সময়, এটা সব থেকে ইজি। এবং ইন ডিজাইন আমি প্রেফার করি কেন, কারণ আমি মূলত ইমেজ নিয়ে কাজ করি, আমার ইমেজের রেজলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি কোন কালার প্রোফাইলে প্রিন্টে যাচ্ছি দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যারা ইমেজ নিয়ে কাজ করেন না আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, বাট এখানে আমি ইমেজের কম্প্রেশন, কারণ আমি কি জেপিইজি এক্সপোর্ট দিব না টিফ করব, ওইটার উপর প্রিন্টারের অনেক কিছু ডিপেন্ড করে। যে আপনি হাই রেস প্রিন্ট করতে, ধরেন আপনি একটা মিউজিয়ামের জন্য প্রিন্ট করবেন, ধরেন আপনি টেপ কিংবা মোমাতে কাছে আপনার শো, এখন আপনার প্রিন্ট করাই, আপনি নিয়ে গেছেন হচ্ছে 5 এমবির একটা জেপিইজি ফাইল, তাহলে তো হইলো না জিনিসটা ভাই। তাহলে আপনাকে নিয়ে যেতে হবে আপনার র ফাইল কিংবা আপনার পিএসডি ফাইল। সো এই ফাইল ফরম্যাটগুলো ইটস লাইক ভেরি লং প্রসেস, বাট সব থেকে ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে ডিফল্ট ফাইল সিস্টেম ক্যারি করা। আপনার প্যারা নিতে হবে না, এখন আমি পিডিএফ দিব না এটা দিব, ও আপনাকে করে দিবে। ম্যাক্সিমাম প্রিন্ট শপে এটা পিডিএফ এ কাজ করে, সো সব থেকে বেস্ট পিডিএফ এ কাজ করে, এবং পিডিএফ এ আনকম্প্রেসড ইমেজ দিয়েও কাজ করে। এইটা যখন আপনি এক্সপোর্ট দিচ্ছেন, এইখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। অনেক সময় যেটা হয় কি, আমরা পিডিএফ এর সাইজ ছোট করার জন্য ছবি রেজলিউশন কমাই দিই, যার কারণে লেখা অত্যন্ত সুন্দর প্রিন্ট আসছে কিন্তু ছবিটা কেমন যেন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। তো এটার জন্য আমরা আসলে কি করব? ধরেন এখানে আপনি ছবি কিংবা ধরেন আমি অন্য আমার একটা বইয়ের ফাইল নিই, এই ইনডিজাইনটা সবাই ডাউনলোড করবা, ইটস পেইড, বাট লাইক ইফ ইউ ইউজ আ গুগল, ইফ ইউ ইউজ আ উইন্ডোজ দেন ইউ ক্যান ক্র্যাক ইট। ইভেন ম্যাকের জন্য ক্র্যাক আছে, কাছে লাগলে আমি দেখতে পাবো। আমি কিনে ইউজ করি কারণ আমার ফন্ট নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন কাজ করে, আমি রেগুলার ফন্ট ফাউন্ডারি এগুলোর সাথে আমি যোগাযোগ করতে থাকি, তা আমি এখানে খুব ইজিলি নেভিগেট করতে পারি। বাট যাদের সামর্থ্য নাই তারা ক্র্যাক চালান, আমার কাছে আসলে দিয়ে দেবো, কোনো চাপ নেই। Everybody should learn how to use it InDesign. like এটা because নিজের জন্য খুব ভালো লাগে। Because এখন আমার যা আইডিয়া মাথায় আসে, আমি বই বানাইতে পারি, আমি বুকলেট বানাইতে পারি, আমার শো হইলে আমি শো এর জন্য জিনিসপত্র বানাইতে পারি। আমি একটা জিনিস করছি ম্যাথ ফর অল, সবাই ম্যাথ ইকুয়েশন। I made a handwriting book with 30 positive affirmations. I don't know why I don't have the book here, but I'll bring it. So you can just make stuff. ইচ্ছা হইলো তোমার মায়ের জন্য একটা বই বানাইতে পারলা। এই যে এটাকে আমরা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা কিন্তু আসলে ছবিটা না, এটা পিক্সেলেট হয়ে গেছে, রাইট? সো এইখানে কিছু জিনিস সামটাইমস হচ্ছে ছবির ফোল্ডার চেঞ্জ হয়ে গেলে তখন রিলিঙ্ক করতে হয়, ছবিটা আবার এখানে প্লেস করতে হয়। কিন্তু আপনি যখন এক্সপোর্ট দিবেন, কারণ আমার এটা তো ছবি কই, আমার তো ছবিটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন কেউ একজন ড্রয়িং করতেছে, ওর কাছে ড্রয়িং এর লাইনটা সব থেকে শার্প আসাটা খুব ইম্পর্টেন্ট। কেউ একজন ফন্ট বানাচ্ছে, তার কাছে ওই ফন্টের সবগুলো অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, শেপটা ঠিক আছে কিনা, এইজগুলো ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। যারা আর্কিটেক্ট আছেন তারা যখন ড্রয়িং করেন, আপনার ড্রয়িং এর একটা লাইন যখন একটু ফেড হয়ে যায়, সে কিন্তু আরেকটা ওইটা বুঝবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি পার্টিকুলার ইমেজের জন্য এক্সপোর্ট দিচ্ছেন, তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি কি ইমেজের জন্য কাজ করবো না হচ্ছে আমি অন্য কিছুর জন্য কাজ করবো, ওইটা সমস্যা। তো হাই কোয়ালিটি প্রিন্টে যাবেন, গিয়ে আপনি জাস্ট যে কোনো একটা জায়গায় সেভ দিবেন। সেভ দেওয়ার পর কম্প্রেশন নামে একটা অপশন থাকবে। যে কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেআউট মেকিং সফটওয়্যারে কম্প্রেশন ইজ অলওয়েজ দেয়ার। কম্প্রেশন ছাড়া আমরা কাজ করতে পারবো না, কারণ কালকে আমার কোনো এক বন্ধু আমার এই পিডিএফটা দেখে একটা বই বানাইতে চাই, সেটাকে স্যাম্পল হিসেবে দেখতে চাই। এই পিডিএফটা যদি আমি হাই রেজ এক্সপোর্ট দিই, এটা সাইজ হবে 7 GB 8 GB, এটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো না। কিন্তু ছোট একটা ফাইল আমি যেটা ওকে পাঠাতে পারবো সেটা 8 MB 9 MB। সো ওই কম্প্রেশনটা সামটাইমস নিডেড মাল্টিপল শেয়ারের জন্য। এত কিছু তো বুঝবা না এখন। সো এত কিছু নিয়ে চিন্তা জাস্ট সিম্পলি হাই কোয়ালিটি প্রিন্ট দিন উপরে কি মানে স্মল ফাইল সাইজ দিতে পারো, যদি ছোট করে WhatsApp-এ পাঠাতে চাও, বুঝছো? আর আরেকটা জিনিস আমি বলি, দিস ইজ লাইক আ সফটওয়্যার, ঠিক আছে? থিংক অফ দিস অ্যাজ লাইক আ bowl, ঠিক আছে? The images are being put in the bowl, but they don't stay in the bowl. The original images files are in your folders, so it's connected. This is just a bowl that occasionally holds the fruit, ঠিক আছে? So এই folder দেখো, এই যে এখানে যেটা দেখাচ্ছে এটা আমার ছবি, কিন্তু এই ছবিটা যেখান থেকে নিয়ে আসা হয়েছে ওইটা এখন ওই ফোল্ডারে নাই, লিংক করা নাই। সো অনেক সময় অনেক বইতে তুমি দেখো প্রিন্ট দেয়, তারপর বইতে ইমেজগুলো গ্রেইনি হয়, এন্ড আই এম লাইক আই ডোন্ট নো কেন এটা হচ্ছে গ্রেইনি হচ্ছে, বিকজ ইটস নট লিংক। তো তুমি যখন প্রিন্টারের কাছে নিয়ে যাবে ফাইলটা, তোমার ওই ফোল্ডারের মধ্যে ওই ছবিগুলো নিয়ে যাইতে হবে, শুধু ওই ফাইলটা নিলে হবে না, দ্য হোল ফোল্ডার। এবং চেষ্টা করবেন ইনডিজাইনে যখন কাজ করতেছেন তখন যে মাদার ফাইল যেটা থাকে, যেটা INDT, সেটা এবং যে জেপিজি যে হাই রেজ ছবিগুলো সব দুটোটা একটা সিঙ্গেল ফোল্ডারে থাকবে।
তাহলে আপনার কখনোই আর রিলিং করতে হবে না, আপনি সবসময় তো মেইন ফোল্ডারটাই কপি করতেছেন, সাব ফোল্ডার যেগুলো সেগুলো থেকে যাবে। সো এটা হচ্ছে জাস্ট বেসিক। সো আর হচ্ছে কম্প্রেস টেক্সট এন্ড লাইন আর্ট, এটা অলওয়েজ নাই করে রাখবেন, কারণ যারা লাইন নিয়ে কাজ করেন তাদের লাইন কম্প্রেস হয়ে যেতে পারে, তাদের লাইন হয়তো বা এসভিজি থেকে ভাঙা কোনো একটা পিএনজি হয়ে গেছে কিংবা পিক্স রিলেটেড হয়ে গেছে, তখন আপনি জানবেন না। সো এই জিনিসগুলো জাস্ট খুবই সিম্পল জিনিস। দেখেন আপনি অসাধারণ একটা বই বানাইছেন, জাস্ট সিম্পল দুইটা জিনিসের জন্য পুরো জিনিসটার প্রোডাকশনটা যেই মানের হওয়ার কথা ছিল ওটা হইল না। তো তখন এটা খুবই আপসেটিং। তো এই গেল প্রিন্টের ঘটনা। তো এরপর আমরা আসবো হচ্ছে বাইন্ডিং। সো প্রথমত হচ্ছে বাইন্ডিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, বাইন্ডিং মানে আমরা সবসময় বুঝি হচ্ছে গিয়ে একটা সুই লাগবে, একটা সুতা লাগবে, অনেকগুলা কাগজ লাগবে, অনেকগুলা গ্লু লাগবে, তিনজন ধরে রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিছুই লাগবে না। ট্রাস্ট মি, আপনি কোনো একটা বই বানাইতেছেন সেটার বাইন্ডিং এক্সিস্ট করে না, তাই এটা জাস্ট একটা কাগজের টুকরা। তারপর এইটা ফোল্ডিং, এটাকে আমরা বলি অ্যাকর্ডিয়ন ফরম্যাট। অ্যাকর্ডিয়ন বেসিক্যালি কি? অ্যাকর্ডিয়ন হচ্ছে কি অনেকগুলো কাগজকে একটার সাথে একটা জোড়া লাগানো, এবং এটা লম্বা একটা রেল লাইনের মতো দেখে যায়। সো অ্যাকর্ডিয়ন কারা বানায় বা অ্যাকর্ডিয়ন কেন বানায় এই জিনিসটাও বুঝতে হবে। ধরেন আপনি কোনো একটা পার্টিকুলার মানে বাইন্ডিং দেখছেন, সেটার অ্যাস্থেটিক্যালি লুকিং দেখা বা ওইটার মানে ভিজুয়াল লুক দেখে আপনি ডিসাইড করতেছেন যে আই ওয়ান্ট দিস, অথচ আপনি এমন একটা কাজ করতেছেন যে কাজটা হয়তো খুবই পার্সোনাল, কিংবা যে বইটা খুবই পার্সোনাল, কিন্তু ওই ফ্যান্সিনেসটা ওটার সাথে যায় না। সো আমরা চেষ্টা করবো ওইভাবেও ভাবতে। অনেক সময় আমরা হয় না যে আমরা আইডিয়া পাচ্ছি কিন্তু কেমনে এক্সিকিউট করবো সেটা আসলে বুঝতেছি না। কারণ আমি এবং আমার একটা বন্ধু নিশা, ওরা হ্যাঁ আমরা হচ্ছে গতদিন আপনাদের এই ওয়ার্কশপ নিয়ে বলে আমরা আরেকটু আপডেট করতে গেছিলাম নিজেদের, যে ওকে ওদেরকে তো আমাদের পড়াইতে হবে, তাদের সাথে গিয়ে তো কথা বলতে হবে, এখন তো জেনে আসি। বা আমি অনেকদিন গেছি, দেরি হয়েছে, গিয়ে আসছি। পরে আমি গিয়ে যেটা খোঁজ পাইছি, এখন এখানে রিসো প্রিন্টার আসছে। এখনকার সময় রিসো প্রিন্টার অনেক ফেমাস। এখন যারা প্রেসে প্রিন্ট করে এটা কিন্তু তাদের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন, যারা ওল্ড প্রেসে প্রিন্ট করে। সো আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই যে নজরুল আঙ্কেল, উনি কিন্তু আমার সাথে প্রায় 5-7 বছর ধরে কাজ করতেছে, এখন এই ভদ্রমহিলা মানে এই ভদ্রলোকের চাকরিটাই গেল। এখন এটা আমাকে অনেক ভাবাচ্ছে, কারণ ওনার সাথে আমার খুবই ইন্টিমেট একটা রিলেশনশিপ। আমি যখন এরকম বই ভুল করতাম আমি ওনার কাছে যাইতাম যে ভাই এটা তো এখন তো কিরিঞ্চি লেগে গেছে, আমি কি করবো? উনি আমাকে এরকম বলছে নিয়ে বহে। এরপর আমি আধা ঘন্টা বসেছি, আমার প্রতি মানে ভ্রু ক্ষেপ করাই। এরপর উনি বের করে বলছে আপনি আসলে এটা এমনি না করে এমনি করলেও পারতেন। সো এইটা হচ্ছে কি এমন একটা জিনিস, মানে ও এই বইটা কি, এই বইয়ের কনসেপ্ট কি, এই বইয়ের পেপার করতে কাছে ডাজন্ট নো এনিথিং, কিন্তু ও জাস্ট আপনার প্রবলেমটাকে এমন ভাবে ইউটিলাইজ করছে যে প্রবলেম থেকে কমপ্লিটলি নতুন একটা জিনিস হয়েছে। আচ্ছা, রিসো প্রিন্টিংটা কি একটু বলবো আমাকে? রিসো প্রিন্ট হচ্ছে, আমিও খুব বেশি কিছু জানি না অ্যাবাউট রিসো প্রিন্ট, কারণ এখানে অ্যাভেলেবল না। বাট রিসো প্রিন্টটা হচ্ছে কি একটা ডিজিটাল সিস্টেম যেটা বেসিক্যালি প্রেসের মতো কাজ করে। প্রেসে আমরা কি বলছি, যেটা হচ্ছে CMYK, 4টা রঙের জন্য 4টা প্লেট দিতে হয়। এটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, ও একটা রিসো প্রিন্টার, ও আমাদেরকে একটু ইনফরমেশন দিতে পারে। I mean, simple ভাষায় বলতে পারি, Razor Print is like screen printing in collaboration with যেটা Press. বললো press. It's more like a photocopier. হ্যাঁ, তো আমরা একটা কালার খালি প্রিন্ট করে আমরা if it's like a cyan, আমরা একদম খুবই ব্রাইট কালার পেতে পারি। Can everybody hear me? Okay, so the best part about Razor printing is that it's made with soy ink, so it's actually economical, like ভালোই eco-friendly. And একটা color করে print হয় because basically the machine can only take one color at one time. তারপর পরে আমরা if like our drawing, suppose it's a digital art like we're gonna print, we will separate each like color based on the hue. So আমরা if it's a blue, we'll like and we want it to be very bright color, আমরা একদম পুরো darkest shade-টা দিব, তারপর প্রিন্টারটা ওভাবে প্রিন্ট করবে। তারপরে নেক্সট বার আমরা একই পেজটা আবার ঢুকাবো and we'll see like lighter color গুলো আবার মানে পিঙ্ক, আমরা পিঙ্কটা আবার করলাম। So basically the process is that, and we can print as many as possible with like বলতে গেলে একদম অনেক চিপে আর কি। So it's very eco-friendly, and it's also because it's soy ink, it's not like inkjet printer মানে আমরা যা যা printer use করি, they're all like digital, like we don't get like soy ink in there. So আমরা print করার পরে we'll see some smudges, so it's imperfect, you know, like what we want our zines to be like. It's not perfect, it's for imperfectly perfect, yeah. I guess that's all I wanna, like I'll pass it on to you. What kind of paper does it print on?
It usually is 160 GSM, মানে একটু thicker print like paper লাগে. So the like lightest watercolor paper যেরকম, because it's like soy ink, so it can like মানে it can dilute easily. So we want our paper to be a little thicker, but you can print on any kind of paper unless it's like like very thin, like 160 niche hole it won't be able to pick the color. And uncoated paper. Uncoated. প্রিন্টারের যে আপনি যেটা বলবো কালার বা ওর যে রঙের যে ধরন ওইটার উপর হচ্ছে ওই প্রিন্টার এক্সিকিউশন মানে ফাইনাল যেটা আসবে ওটা আসলে কি হবে ওটার উপর ডিপেন্ড করে। কিছু রং আছে যেটা ওয়াটার বেস, কিছু রং আছে যেটা অয়েল বেস, কিছু রং আছে যেটা রেজিন বেস। সো প্রত্যেকটা রং অ্যাক্টস ডিফারেন্ট। আমরা সবসময় ছবি দেখি আরজিবি এখানে অ্যাডোবি আরজিবি কিংবা এসআরজিবি প্রোফাইলে, কিন্তু ছবি প্রিন্ট করে সিএমওয়াই কেটে। সো এই পার্থক্যটা যখন হচ্ছে তখন খুব সাটল একটা চেঞ্জ হয় ওই ছবি কিংবা ওই ফাইলে। সো এটা যারা খুব মানে মাস্টার প্রিন্টার তারা হয়তো বা কোনো না কোনোভাবে এটা করে, কিন্তু এটা আমরা খুব সহজেই বুঝতে পারি না। বাট এটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি ফটো বুক বানাচ্ছেন স্পেশালি কিংবা ভিজুয়াল কোয়ালিটি প্রিন্ট করছেন, তখন ওই সামান্য চেঞ্জটা মানুষের চোখের ঘুম খারাপ করবে। সো এরকম একটা প্রসেসে কাজ করতে হবে। সো এটা মেক শিওর করবেন যে আপনি সব সময় এই যে আমরা যে ফরমাল হিসাবটা বুঝছি ওইখানে প্রত্যেকটা সময় বা ফাইনাল প্রিন্টে যাওয়ার আগে আপনি একটা সিঙ্গেল পেজ প্রিন্ট করে দেখবেন, কিংবা একটা বড় পৃষ্ঠায় যে কাগজটা আপনি প্রিন্ট করতে চান সেই কাগজে আপনি সবকটা ছবি কিংবা ম্যাটেরিয়াল ছোট 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 করে বসান, একটা ফাইল বানান এআই কিংবা ক্যানভা হোয়াটএভার। ওইটা থেকে আপনি একটা প্রিন্ট দিয়ে দেখেন যে অ্যাকচুয়ালি আপনার স্ক্রিনে যেটা দেখাচ্ছে ওইটার থেকে এখানে কত পরিমাণ জিনিস চেঞ্জ হচ্ছে, ওই ডিফারেন্সটা বের করেন। এরপর এটা ফিক্স করবেন কিভাবে। এখন আপনি যদি ফটোশপে জানেন কিংবা ক্যামেরাতে জানেন কিংবা লাইট রুমে জানেন যে কি করে ছবি এডিট করতে হয়, আমরা এখন কম বেশি সবাই জানি যে শ্যাডো বানাইলে এটা হয়, এটা আমরা সবাই জানি। আপনি চেষ্টা করবেন যে ভুল প্রিন্টটা আসছে, কারণ প্রিন্টার কারণে যে ভুল প্রিন্ট আসছে এই এক্স্যাক্ট সেম ভুল প্রিন্টটা আপনি ডিজিটালি বানাইতে পারতেছেন। তার মানে বুঝতেছেন আপনি যখন বলতেছেন যে এটা লাল, ওই প্রিন্টার ওটাকে ধরে নিচ্ছে এটা গাঢ় লাল, আপনি কিন্তু বলেন না গাঢ়। আর অলসো ডিফারেন্ট প্রিন্টার্স গিভ ডিফারেন্ট কালার্স। হ্যাঁ, সো আমি নিউ ইয়র্কে একটা মার্কেটিং ফার্মে কাজ করতাম, সো আই ডিড দিস প্রজেক্ট ফর দিস এয়ারলাইন্স কল্ড ডেল্টা, and Delta had a booklet of guidelines. Like Delta was like আমরা যে ব্লুগুলো ব্যবহার করবো এই ব্লুটাই হইতে হবে, প্যান্টন কালার ছিল। অ্যান্ড ওই বুকলেট থেকে আমরা ডিফারেন্ট প্রিন্টারের কাছে গিয়ে আমরা একই ব্লু প্রিন্ট করাইছি সব ডিফারেন্ট প্রিন্টারের কাছে। তারপরে ওদের ব্লু এর সাথে যে প্রিন্টার ম্যাচ করছে ওই প্রিন্টারকেই আমরা ইউজ করছি। সো I realized like even big companies like this is tied into like making a brand. You need these very specific guidelines. Like বাংলাদেশে আমরা সব কিছু এব্রাথাডাভাবে করি, বাট তুমি যত একটা জিনিসকে ডেপথ দিতে পারবা, nuance, have these like graphical limitations, like ঠিক আছে ডেল্টাতে একটা রুল ছিল যে তুমি কখনো একটা প্লেন নিচে যাচ্ছে তুমি ছবি দেখাতে পারবা, বুঝতে পারছো? এটা একটা বাজে ওমেন ওদের জন্য। বা ওইরকম কয়েকটা তোমার যদি ব্র্যান্ড বানাও এইভাবে রুলস রাখবা, মানে আন্দাগুন্দা হইলেও বলো যে না এটা করতে পারবা, বুঝছো? যত বেশি তুমি ওয়ার্ল্ড বিল্ডিং করতে পারবা around something, the more likely you are to make money off of it. So that's also really important. Like if you have a brand, make these like guidelines, like say, na ei greenta amar jomteche na, ei greenta lagbe amar specific দিয়ে আমি খুঁজে বের করব কোন প্রিন্টার এই স্পেসিফিক এই প্যারাটা দাও। এই প্যারাটা যতবার মানে আসলে মানুষের মানে বলে ঠিক আছে হয়ে গেছে বাদ দাও আবার জ্বালাবা, লাইক যতক্ষণ পর্যন্ত তুমি পারফেক্টলি না করতে পারতেছো keep going back, because তুমি যতখানি টাইম নিবা তত more likely your product is going to be a hit. So don't be scared to go back to like হয় নাই, যেমন এই ইয়েটা রং করতে হয়েছে ব্ল্যাক কালার, আমাকে বার্জার বলছে এই ব্ল্যাক কালার পসিবল না, আমি বসে রং মিশাইছি, swear to God, like বার্জারের লোক বসেছিল আমি বলছি আরো ব্ল্যাক দেন, বলছে না আপা হবে না আমি ব্ল্যাক দেখছি, আমি ব্ল্যাক চাই। তারপর আমি 6 ঘন্টা ধরে বসে ওরা তো অটোমেটিক ব্ল্যাক দিচ্ছে, বেশি ব্ল্যাক দিলে তো আবার কফি কালারটা চলে যাবে, বুঝছো? প্যারা দিবা মানুষকে, মানে আমি একটা ভিশন দেখছি এই ভিশনটা আমি এক্সিকিউট করবো। তো এটা একটা ঘটনা যেটা হচ্ছে আপনি যদি একবার দেখেন যে ইউজুয়ালি যেটা হয় এটা হচ্ছে প্রিকশন। ইউজুয়ালি যেটা হয় আপনি যখন একটা র্যান্ডম প্রিন্টার দোকানে যাবেন একটা ছবি প্রিন্ট করবেন, ওটা ধরে নেবেন ওটা ডার্ক আসছে, কারণ ম্যাক্সিমাম প্রিন্টারই ইউজুয়াল এক্সপোজার যেটা আমরা দেখি, কারণ আমি একটা জিনিস বলি মোস্ট অফ দ্য টাইম আমরা একটা এক্সপোজার মেনটেন করি আমাদের স্ক্রিনে, বা অনেক সময় আমরা অ্যাডাপ্টিভ ব্রাইটনেস দিয়ে রাখি যে ও লাইটের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন আমি এখানে হচ্ছে আমার মানে চোখের শান্তির জন্য আমি একটা ওয়ার্ম টোনের একটা সিন দিয়ে রাখি, কিন্তু আমি তো ছবিটাকে আসলে ওয়ার্ম টোনে
চেঞ্জ করে ফেলছে সেটার কালার, আমি তো এখানে ভুল দেখতেছি। তো এটাও বোঝাটা জরুরি। ইউজুয়ালি আপনারা যখন ব্রাইটনেস নিয়ে কাজ করবেন তখন ফুল ব্রাইটনেস দিবেন এবং 1 2 3 4 এটা হচ্ছে আপনার বেস। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রিন্টারগুলো হচ্ছে রেজিন বেস প্রিন্টারে কাজ করে, রেজিন বেসে কালার প্রসেস, কারণ সবাই হচ্ছে এখন অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করে কম বেশি। ম্যাক্সিমাম প্রিন্টারগুলো একই রকম একটা প্লাস্টিকই ফিল পাবেন দেখতে, কারণ একটা প্রিন্ট হইলে একটা ইনজেক্ট প্রিন্ট কিংবা একটা ফটোগ্রাফ ধরলে ওইটা যে একটা স্মুথনেস থাকে, ওইটা যে ভেতরে ওটা সোপ করে নেয় পেপারটা, এটা বোঝা যায়। কিন্তু লেজার প্রিন্টারগুলো না একটা এক ধরনের একটা আস্তরণ ফেলে দেয়। তো এটা একটা মুশকিল, ওটা ইমেজের জন্য সুইটেবল না, বাট আপনি ইমেজ প্রিন্ট করাইতে হচ্ছে, তখন আপনাকে ওই কালার প্রোফাইলের সাথে যতখানি জিনিসটাকে ম্যাচ করা যায়, একটু ব্লু ঢুকে ম্যাক্সিমাম টাইম। একটা খুবই ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন, আমাদের রাস্তার আশেপাশে যে পোস্টারগুলো থাকে, ইভেন নির্বাচনের টাইমে যে পোস্টারগুলো লাগায়, এগুলো কিন্তু কয়দিন পর একদম ভস্য হয়ে যায়, একটা রঙই থেকে যায়। কোন রঙটা দেখি বলো তো? ব্লু, যেটা হচ্ছে বেসিক্যালি ছায়া। সো এইটা কিন্তু 4টা রং দিয়ে প্রিন্ট করা হয়েছে, বাকি রংগুলো ফেড হয়ে গেছে, শুধু ছায়াটা রয়ে গেছে। এইটা আপনার একটা সাইডের আইডিয়া বলতে। ইভেন আমি আর নিশা 2 দিন হচ্ছে প্রেসের ইয়াতে ঘুরে বেড়াচ্ছি, একজনের কষ্ট যে তার মনে হয় চাকরি হারা যাবে, কারণ সে এখন হচ্ছে জিঙ্ক প্লেটে প্রিন্ট করে। ক্যান ইউ ইমাজিন? জিঙ্ক প্লেট আমার মনে হয় না ঢাকা শহরে খুব বেশি আছে। এটা খুবই খুবই ফাইন টিউন একটা প্রিন্টিং প্রসেস, যেটা শুধুমাত্র একজন লোকই করে, এবং ওইটা এখন নানান প্রিন্টার আসছে, ওনার মানে অবস্থা খারাপ। তো এই জিনিসগুলো আমাকে অনেক ভাবায় যে আয় হায়, ওনার থেকে 5-6 বছর প্রিন্ট করেছি, এখন আর করতে পারে। দ্যাট কুড বি এ স্টোরি, ওনাকে নিয়ে একটা সাইন দিতে পারে, রাইট? আপনি ধরেন আপনার এখানে পাশের পাড়ায় হচ্ছে আপনি প্রিন্ট করতে গেছেন, হে এখানে একটা কুকুর আপনার দিছে দৌড়ায়, আর আপনি উষ্টা খায়া পড়ছেন, এটাও একটা সাইন দিতে পারে। কেমনে আপনি উষ্টা খায়া পড়লেন, কেন করলেন, কেন আপনার খারাপ লাগছে, প্রিন্টটা হয়তো বা হাত থেকে পুরো বৃষ্টির পানিতে পুরো ভিজে গেছে, এটাও সাইন। ওই যে একটু ভিজে গেছে ওটুকুই রাখেন, ওইটাকে হ্যাঁ ওইটাকে একদম ফাইন টিউন করে ফেলার দরকার নেই। তো এইখানে যে প্রসেসগুলো আমরা বলতেছি, এটা হচ্ছে গিয়ে মানে খুব ভেতরকার ফাইন টিউন জিনিস, যেটা আপনাকে ঠিক টপ নচই রাখবে, কিন্তু জিনিসটা খুব প্লেফুল। তো এই জিনিসগুলো মাথায় রাখলে যে প্রিন্টের আগে আমি আসলে একটু ছবিটা প্রিন্ট করে চেক করে নিচ্ছি কিনা, দোনোটা পেজ সমানভাবে বসছে কিনা, এগুলো একটু চেক করলাম কিনা, উপরে যে লেখাটা সেটা নিচে লেখার সাথে মিল লাগবে, যেটা আমাদেরকে বলছে, এগুলো জাস্ট চেক করে নেন, দেন প্রিন্ট করা ফেলছেন আপনি। এখন আসেন বাইরে, রাইট? এখন আপনি কি করবেন? Who has the oldest printer in Dhaka? আপনি যদি এটা খোঁজ করতে চান তাহলে আমি বলবো বাংলা বাজার চাইতে, পুরান ঢাকায়। বাংলা বাজার হচ্ছে গিয়ে এখানে সব থেকে আদি আমলের প্রিন্টিং প্রেস রয়েছে, এবং এট দ্য সেম টাইম আদি আমলের এক্সপার্ট, ওরা 1 মিনিটে 10টা বই বাইন্ড করে, এত স্পিড, হ্যান্ড স্টিচ। সো ওর কাছে এটা শর্টকাট, ও শর্টকাটটা বানাই দিয়েছে, ও ইম্প্রোভাইজ করছে টিচিং এর উপর। ও যেটা করছে, হ্যাঁ আমরা যেটা করি কি অনেক ভেবে চিন্তে লাইন করে এইভাবে, ও কাগজ আগে থেকে চিত্রই করে না, ও ডিরেক্ট ওর হাত চলতেছে। সো এটা হচ্ছে এরকম। তো আপনি যদি ফাইন টিউন চান, ফাইন টিউন প্রসেসটা আলাদা, কিন্তু এরা হচ্ছে আপনাকে সবথেকে বেস্ট আইডিয়াটা দিতে পারে। ধরেন আপনি একটা বই বানাচ্ছেন এরকম, আপনি এটা ওকে জানাইবেন, ও আপনাকে বলে দিবে যে ভাই আপনার জন্য এই বাইন্ডিংটা ইজ গুড, এটার থেকে এটা ভালো, রাইট? সো এখন আপনি কেমনে বুঝবেন যে কোন বাইন্ডিংটা আপনার জন্য জরুরি? ধরেন এখানে আমরা অনেকেই ডিজাইন নিয়ে কাজ করতেছি, ধরেন ওনার যে ডিজাইনটা, এটা কিন্তু কোনো বাইন্ডিং নেই, এটা জাস্ট ফোল্ডিং, কিন্তু কেউ বাইন্ড করতে চাচ্ছে। তো আমরা জাস্ট সিম্পল একটা বাইন্ডিং আজকে শিখবো, যেটাকে আমরা বলি হচ্ছে চেইন বাইন্ডিং, যেটা মানে ইউজুয়ালি গুগল কিংবা আপনি বাইরে যারা কাজ করেন, বাংলাদেশের বাইরে যারা ইংরেজি ভাষাভাষী, তারা মূলত চেইন স্টপ বাইন্ডিং এর নানান বাইন্ডিং, চেইন বাইন্ডিং নামে পরিচিত, যেটা আমাদের এখানকার ফর্মা বাইন্ডিং কিংবা জুস বাইন্ডিং এর সাথে কানেক্ট। সো এইটা খুবই ইজি এই জন্য, এবং এটা কেন এই জিনিসটা আমরা শিখবো, এই স্টিচিংটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটাকে একটা সেম টাইম বলা হয়েছে লে ফ্ল্যাট বাইন্ডিং। কেন লে ফ্ল্যাট বাইন্ডিং? কারণ হচ্ছে এই বইটা যখন আমি খুলবো, এটা যখন আমি টেবিলে রাখছি, কিন্তু কমপ্লিট ফ্ল্যাট, রাইট? এটা কিন্তু একদম ফ্ল্যাট, এটা আপনি এরকম করলেও ফ্ল্যাট, পুরো ফ্ল্যাট। কিন্তু কিছু বাইন্ডিং আছে যেগুলো স্পাইন তৈরি হয়, এটাকে বলা হচ্ছে স্পাইন। এই জায়গা থেকে স্টিচ করা হয়, তখন হচ্ছে কি এখানে যখন আপনি ধরে রাখছেন, এটা কিন্তু ক্ল্যাম্প দিয়ে ধরে রাখছেন, তখন কিন্তু এটা পুরোপুরি ফোল্ড হচ্ছে না, এখান থেকে ভাঁজ থেকে। তো যখন আপনি একটা ছবি দেখাচ্ছেন, এই ছবি কিন্তু আপনি পুরোটা দেখতে পাবেন। তো যারা ফটো নিয়ে কাজ করেন বা যারা গ্রাফিক্যাল এলিমেন্ট নিয়ে কাজ করেন এবং বই বানান, তাদের জন্য সব থেকে বেস্ট হচ্ছে লে ফ্ল্যাট বাইন্ডিং, যেটা আমাদের এখানে জুস বাইন্ডিং। সো আপনি যখন কাউকে দিয়ে এটা পড়াইতে যাবেন বা ম্যাটেরিয়াল নিতে যাবেন বা ধরন করতে যাবেন, আপনি লে ফ্ল্যাট কিংবা চেইন বাইন্ডিং বললে কেউ চিনবে না। আপনাকে বলতে হবে ভাই জুস বাইন্ডিং বা খারাপ বাইন্ডিং, এটা বললেই মানুষজন চিনবে। Jewel binding নামগুলো না? এই নামগুলা এটা আসলে আমিও খুঁজে বের পাচ্ছি, একটু রিসার্চ করি।
ভেরি ইন্টারেস্টিং ডিসিপ্লিন। এই নামগুলো কেমনে আসছে? এটা মানে কি লাগে জুস বাইন্ডিং করতেছে। সো এইখানে অনেক ধরনের বাইন্ডিং আপনি আমাদের আশেপাশে। এখন আমাদের এখানে প্রেস পাড়া কোথায়? ঢাকার সবথেকে বড় প্রেস পাড়াগুলো কোথায়? ঢাকার সবথেকে বড় প্রেস পাড়া হচ্ছে কি বাংলা বাজার, যেখানে আপনি হরেক রকমের কাগজ পাবেন, হরেক রকমের বোর্ড পাবেন। আর একটা হচ্ছে কি গাউসুল আজম, এই জায়গাগুলো। সো এইগুলোতে ঘুরে ঘুরে আমরা অনেকগুলো বাইন্ডিং দেখছি এবং একটা সেম টাইম কিছু বাইন্ডিং আমাদের মানে ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। ধরেন ছোটবেলায় আমরা কি করতাম, আম্মু আমাদেরকে এক দিস্তা কাগজ কিনে দিত এবং এটা বাসায় বসে সেলাই করতাম। এই সেলাইটা আমরা এখানে কয়জন জানি? খাতা সেলাই করতে জানি না, রাইট? ছোটবেলায় আমরা হচ্ছে ক্যালেন্ডার নিয়ে মারামারি করতাম যে বলার কি হবে, ওইটা দিয়ে আমার এটা এরকম একটা জিনিস কাজ করতো, রাইট? দ্যাট ইজ দ্য বাইন্ডিং। তারপরে পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়েছেন কি এখানে, ওইখানে কোনায় দেখবেন উপর দিয়ে একটা ক্ল্যাম্পের মতো একটা বাইন্ডিং, দ্যাট ইজ দ্য বাইন্ডিং, রাইট? তো বাইন্ডিং আমাদের আশেপাশে আছে। তারপর প্রত্যাশার কতগুলো খাতা ছিল, বিনা প্রকাশনীর বই ছিল, এগুলো সবগুলোর মধ্যে একই রকম বাইন্ডিং। আমার বাংলা বইটা কলারটা খুললে দেখবেন এটা হচ্ছে মাঝখান থেকে বাইন্ডিং। সো এগুলো কমার্শিয়াল বাইন্ডিং, সবগুলো সবসময় একই রকমের হয়। এরপর আরেকটা খুবই ফেমাস হচ্ছে স্ট্যাপলার বাইন্ডিং, যেটা হচ্ছে জাস্ট মাঝখানের যে স্পাইন সেটাকে আপনি স্ট্যাপলার বাইন্ডিং, ইজি। সো আমরা সবাই আসলে কম বেশি বাইন্ডিং জানি, কিন্তু আমরা কোনোদিন মানে বুঝি না যেটা আমরা কাজে লাগাইতে পারবো। তারপর বাজারে আরেকটা যেটা সবথেকে বেশি ইউজ আমরা করি, এটা হচ্ছে এটা হার্ড কভার বাইন্ডিং, রাইট? এটা হার্ড কভার বাইন্ডিং। এখন এটাতে কি হয়, এটাতে বোর্ড ইউজ করা হয়, বাট আলটিমেটলি এটার ভেতরের যে স্টিচিং, যে পেজগুলো একসাথে রাখছে, সেটা কিন্তু এটাই। সো বাইন্ডিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে কভারটা আপনার কি হচ্ছে এন্ড এট দ্য সেম টাইম বডিটা কি হচ্ছে। কারণ আপনি এই বডির যে স্টিচিং সেটা আপনি লেফট রাইট না করে আপনি এদিক থেকে দিচ্ছেন, কিন্তু আপনি এখানে এমন একটা কভার বানাইছেন যে কভারটা হচ্ছে কি এখানের সাথে অ্যাটাচড হয় না, তাহলে কিন্তু বইটা খুলতেছে না, বইটা এরকম দিকে খুলবে না। সো ওই ফাংশনালিটিটা খুব জরুরি। সো সবথেকে ইজিয়েস্ট ওয়ে এগুলাই। স্পাইরাল একটা অপশন হতে পারে, তারপর কলার বাইন্ডিং বা যেটা ট্রেডিশনাল নীল খেতে বাইন্ডিং, সেটা হচ্ছে দুনিয়ার যত থিসিস পেপার আছে ঢাকা শহরে উপরে একটা রেক্সিং মারে, তারপর হচ্ছে একটা করে হচ্ছে স্ক্রিন প্রিন্ট মারে, এটাই হচ্ছে এখানকার বাইন্ডিং। সো এটার আমি এটাকে বলি হচ্ছে কলার বাইন্ডিং, কারণ ওরা পুরো প্রসেসটাকে একটা কলার মতো করে ডিল করে, শার্টের কলার যেহেতু এরকম, এটা আমি নাম দিচ্ছি কলার বাইন্ডিং, কিন্তু এটাকে আপনি নীল খেতে যাওয়া বলতে হবে নীল খেত বাইন্ডিং। নীল খেত বাইন্ডিং করে দেন আপনি, উনি আপনার জন্য বেরি করবে রেক্সিং, পেপার হার্ড কভার কিছুই বের করবে, একটা রেক্সিং বের করবে, 2 mm এর একটা শীট বের করবে, ওটা মাপ মতো কেটে বানাই দিবে। বাট আপনি চাইলে এটা নিজে করতে পারেন, ওইটা না করবে। ওইটার অনেকগুলো টুলস লাগে, প্রেস মেশিন লাগে, চাপ দিয়ে রেখে দিতে হয়, অনেক সময় সাপেক্ষ প্রসেস। আজকে আমরা এটা শিখব। এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে এবং সবথেকে ইফেক্টিভ, যেটা বাসার জিনিসপত্র দিয়ে করে। সো এইটার ওকে, এখন ম্যাক্সিমাম সবার কাছে আমার আগে কাগজ আছে। সো আমরা এই কাগজগুলোকে চারটা চারটা করে ভাঁজ করে ফেলবো আজকে। বেসিক বাইরের থেকে হ্যাঁ, বাইরে থেকে সেম আমার ঠিক আছে। ওকে, এরপর সেম আমার পরেরটা দিয়ে যাবে। একটু কনফিউজিং, দাঁড়াও আরেকবার বলো। সো আমি এখানে আসি, ঠিক আছে? আচ্ছা আমি বলি, বলো। প্রথম যে সিগনেচারটা ছিল সেটা যেখান দিক থেকে শেষ হয়েছে, হ্যাঁ, পরের সিগনেচারটা অ্যাড হয়েছে তার উপর আসছে, রাইট? ওই সাইড থেকে স্টার্ট হবে। তো প্রথম সিগনেচারটা আমরা স্টার্ট করছিলাম কোন সাইড থেকে? রাইট সাইড থেকে, যেটা বের হয়েছে লেফট সাইড দিয়ে। সেকেন্ড সিগনেচারটা স্টার্ট হবে লেফট সাইড থেকে, যেটা শেষ হবে রাইট সাইড। কিন্তু ধরো আমার সুতাটা ভিতরে আসছে, হ্যাঁ, এখন আমি যদি এইটার মধ্যে গর্ত দিয়ে আবার ঢুকাই, তাহলে জিনিসটা তো বের হয়ে যাবে। না বের হবে না। হ্যাঁ, আপনার যে লুপগুলো সেগুলো ভেতরের সাইডে থাকবে, আর যেটা সেলাই সেটা কিন্তু ভেতরের সাইডে থাকবে, এটা বের হবে না। এই যে আমি দেখাই, দেখছেন? এটা দেখতে পাচ্ছেন? আপনি এটা দেখেন, এটা বুঝেন নাই? প্রথমটা যেভাবে ঢুকছে এটা, এই প্রসেসটা বুঝতে পারছেন যে আমি এখানে কি করছি? ওকে, বুঝতে পারছি। এই যে বাইরে থাকবে, বাইরে লুপ হ্যাঁ, করব হ্যাঁ। না, লাস্ট এটা লুপ হবে না, লাস্ট এটা লুপ হবে না, তারপরে বাইরে থেকে ভিতরে নিব। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি আরেকবার। এটা খুব এটা একটু কনফিউজিং, সবাই তো এখানে দেখি, হ্যাঁ, যাদের কনফিউশন আছে। প্রথম এবং শেষ এটার মধ্যে কোনো লুপ হবে না, এর ইন বিটুইন আপনি 100টা করেন 400টা করেন, সবগুলোতেই লুপ হয়ে যাবে। এটা বুঝতে পারছি? এটা ক্লিয়ার? ইয়েস, কে কে বুঝি নাই? সবাই